আজকে হচ্ছে অফিসিয়ালি আওয়ার লেকচার 5 of macroeconomics for BBA. So we are talking about the problems from our last class. So হ্যাঁ, প্রান্তিক বলেন। হ্যাঁ, এটাই আর কি সিম্পল কনফিউশন ছিল যে ফার্স্ট ইয়ারে তো হচ্ছে বেস্ট ইয়ারে আমরা শুধু এনজিডিপি বের করব আর বাকি আদার্স তো কিছু বের করতে হবে না। না, বেজ ইয়ারের জন্য যেটা হয় যে বেজ ইয়ার ইজ দ্য বেসিক থিং। আমরা যে ইয়ারটার সাথে আসলে কম্পেয়ার করবো, সো ফর দ্যাট ইয়ার অ্যাকচুয়ালি উই জাস্ট ক্যালকুলেট দ্য নমিনাল জিডিপি and real GDP, which actually focuses on the real scenario of an economy. That will going to be find out from the that we will find when actually it's a comparison. So for base year there is no, but there is no standard because base year itself a constant or itself a standard year. তো ওটার সাথে যেটা কম্পেয়ার করছে আমরা তার কম্পারিজন করার জন্য যে আরেকটা ইয়ার লাগবে সেটা তো আমরা খুঁজে পাবো না। তো ওই কারণে যেটা হবে যে আমরা আপনার হচ্ছে গিয়ে ওই বেজ ইয়ারটাকে মানে যেটা হবে যে বেজ ইয়ারের জন্য আমরা অন্য কিছু পাবো না। তারপরে আসে যেমন জিডিপি গ্রোথ রেট, সেম থিং। ফর জিডিপি গ্রোথ রেট ইউ নিড the information from the previous year. Base year, for base year there is no information from the previous year, so you can calculate the growth rate. And for GDP deflator, yes, you can calculate the GDP deflator for base year, but the result will be always one because for base year the real GDP and nominal GDP both are same. তো যেহেতু ওটা সেম, ওটার কারণে হচ্ছে গিয়ে আমাদের ওখানে ক্যালকুলেশন করার জায়গা আসে না। তো অলরেডি উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার চ্যাপ্টার 4। আমাদের চ্যাপ্টার 4 একদমই আমরা শেষ করে ফেলেছি। আমাদের যেটা যেটা জানা দরকার ছিল আলহামদুলিল্লাহ আমরা পুরোটা পড়ে ফেলতে পেরেছি। জাস্ট আমাদের একটা পোর্শন আছে which is important for us, সরি করে ফেলেছি, দ্যাট ইজ দ্য লিমিটেশন অফ রিয়েল জিডিপি। তো আমি যখন থেকে পড়ানো শুরু করেছিলাম সেখান থেকে আমরা লিমিট মানে রিয়েল জিডিপিটা নিয়ে আমরা অনেক বেশি কথা বলছিলাম। মানে আমি দেখা যাবে যে দেখবেন যে আমার কথাগুলোর মধ্যে বারবার আমি রিয়েল জিডিপিটাকে অনেক ফোকাস করেছি। দ্যাট ইজ এই মানে এটা দিয়ে যে অরিজিনাল সিনারিয়েট পাওয়া যায়, সিচুয়েশন মানে বেটার সিচুয়েশন গুলো আমরা বুঝতে পারি, বাট দেয়ার আর সাম লিমিটেশন ফর রিয়েল জিডিপি। সো ইয়েস, প্রান্তিক বলেন স্যার। ম্যাম আবার হচ্ছে ইকো হচ্ছে। আচ্ছা, না বলা বেটার, জি ম্যাম। আমার আমার ওই যে ল্যাপটপের ইয়া থাকলে প্রবলেম হয়, আই নো ইট। আচ্ছা, সো আমাদের যেটা হচ্ছে যে দেয়ার আর সাম লিমিটেশন ফর রিয়েল জিডিপি। রিয়েল জিডিপি তে যেটা হবে যে আমরা যদিও বলে থাকছি যে দ্য অরিজিনাল সিনারি ইট উইল বি ফাইন্ড আউট ফ্রম ইট, বাট দেয়ার আর সাম কেসেস মানে হয় না যে একটা জিনিস তার অ্যাবসলিউট হয় না, সে প্রত্যেকটারই একটা করে প্রবলেম থাকে। নমিনাল জিডিপিতে যেমন প্রবলেম ছিল যে জাস্ট আমি কারেন্ট মার্কেট প্রাইসেস পাচ্ছি, তো কোনো কম্প্যারিজন নাই, কিছু নাই, এরকম একটা বিষয়। আর রিয়েল জিডিপিতে হচ্ছে গিয়ে এখানে আমরা কম্পারিজন করছিলাম, সো কম্পারিজন যখন করলাম উই হ্যাভ সাম এক্সপেকটেশন দ্যাট ইজ উই উইল ফাইন্ড আউট দ্য অ্যাকচুয়াল থিং, বাট তারপরে আমাদের এক্সপেকটেশন এটা ফুলফিল করতে পারলো না। মানে আমাদের এখানে কিছু প্রবলেম দেখা দিল, তো সেটাই আমরা রিয়েল জিডিপিতে সেই লিমিটেশন গুলোতে আমরা যাবো। তো আমি একটু বলবো যে আমার সাথে লিখতে হবে, তো একটু সবাইকে 30 সেকেন্ড টাইম দিচ্ছে, একটা পেন এন্ড পেপার নিয়ে বসে। কিছু ক্ষেত্রে আমরা বইয়ের কিছু পয়েন্ট আমি এখান থেকে বলবো, আবার কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আমি আমার মতো করে বলবো। তো এটার জন্য আমাদের ওপেন সোর্স, অর্থাৎ আপনি চাইলেই এখান থেকে হচ্ছে গিয়ে মানে এটার জন্য আমি যেটাকে বলবো যে এটার জন্য আপনি চাইলেই আহ আহ, ইয়া করা যেতে পারে, মানে অনলাইন থেকে যে কোনো কন্টেন্ট নিয়ে আপনি এটা পড়তে পারেন, এটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা, so I hope already আপনারা পেন পেপার নিয়ে বসেছেন। So the first limitation of real GDP is household production. So there actually it mentioned that there are lots of activities by a household, but it's really tough for us to calculate it on our GDP calculation. So when we find out the original scenario like the real GDP, so those calculation actually hidden here. So that's a very that creates a very big problem for us. Say for example, আমি আজ কালকে এটা রিয়েলাইজ করেছি, সেখান থেকে আমি বলছি। My mom is sick, so me and my dad we are serving her। দেখা যাচ্ছে যে আমরা অল্টারনেটিভ করে আম্মুকে হসপিটালে ডিউটি করছি, এরকম হচ্ছে। এন্ড আমার অবস্থা হচ্ছে এমন যে আমি মানে আমার 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 গত 6 মাসে আমার মনে হয় আমি 3 মাসে হসপিটালে রাত কাটিয়েছে, আমার অবস্থা হচ্ছে এরকম। তো আমি জাস্ট এখানে এটা চিন্তা করলাম যে আমার এখানে যদি আমি একজন অল্টারনেটিভ নিয়ে আসতাম, আমার ওইটা তখন মনে হলো যে
ধরেন আমি একজন হেল্পিং হ্যান্ডকে যদি আমার এখানে নিয়ে আসতাম, তাহলে আমার কি করতে হতো? তাকে পেমেন্ট করতে হতো না? তো এই কাজটা যখন আমি হাউস হোল্ড অ্যাক্টিভিটিস হিসেবে করে নিচ্ছি, অর্থাৎ নিজের কাজ হিসেবে আমি করে নিচ্ছি, এটা কিন্তু এখানে কাউন্ট হচ্ছে না। কিন্তু দেখেন এটার কিন্তু একটা বড় ধরনের কন্ট্রিবিউশন আছে। দেখেন এটা একটা বড় ধরনের সার্ভিস, কিন্তু আমি বলছি এই সার্ভিসটার এখানে কোনো ক্যালকুলেশন নাই। যেমন আমি দেখলাম যে এরকম আমাদের বাসায় আমরা অনেকেই সিক হয়ে যাই, আমরা সিক হলে দেখা যায় আমাদের ক্লিন করা থেকে শুরু করে আমাদের টেক কেয়ার করা, দেন হচ্ছে গিয়ে আমাদের জন্য হচ্ছে গিয়ে মেডিসিন এন্ড আদার্স এগুলা যে কেয়ার করা। আপনি চিন্তা করেন একটা যদি নার্স রাখতে যেতাম আম্মুর জন্য, একটা নার্স দেখলাম 6 ঘন্টার জন্য 6 ঘন্টার জন্য 1200 টাকা, তো আবার অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। 6 ঘন্টা এসে তার কাজ শুধু আম্মুকে টেক কেয়ার করা, মানে কি সে শুধু আম্মুকে দেখবে, ডাজন্ট মিন আম্মুকে ক্লিন ক্লিন সেগুলো কিছু করবে, ওগুলো আমারই করতে হবে। তো বুঝতে পারছেন পেমেন্টটা কতটা বেশি, অথচ সেম কাজটা আমি দিনের পর দিন করে যাচ্ছি, এখানে কিন্তু কোনো পেমেন্ট নাই। তো এরকম হাউস হোল্ডে আমরা অনেক ধরনের কাজ করে থাকি, which is called household production, which is really difficult to calculate under the GDP. So when we can't add them on the GDP size, definitely it will not added on the real GDP size. So it's a আমি যদিও বলছি যে রিয়েল জিডিপি থেকে আমরা অরিজিনাল জেনারেটে পাচ্ছি, তো আমি তো হাউস হোল্ড অ্যাক্টিভিটিস থেকে এখানে আনতে পারছি না। সো হাউস হোল্ড প্রোডাকশন ইজ মিসিং হিয়ার। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য লিমিটেশন, এটা একটা বড় ধরনের লিমিটেশন। এটা প্রথমেই যখন ইভেন জিডিপি লিমিটেশনেও এই কথাটাই প্রথম আসে যে হাউস হোল্ড প্রোডাকশন। যেমন আরো আসে, ধরেন আপনি এই যে এখানে কিচেন ক্লিনিং এর কথা বলেছে, বা একটু সিম্পলি চিন্তা করেন, ধরেন আপনি বাসায় অনেক ডেলিশিয়াস ফুড মেক করেন, আপনি হয়তো বাসায় হিসেবও করে দেখতে পারেন যেটা কস্ট অফ প্রোডাকশন ভেরি পুয়ার দেন দ্য রেস্টুরেন্ট। সাপোজ আপনি বাসায় একটা পাস্তা বানাচ্ছেন, এখন এই পাস্তাটা যে বানাচ্ছেন এটারও কিন্তু একটা ভ্যালু আছে, মানে আপনি যে টাইমটা ইউজ করে কুকটা করছেন এটার কিন্তু একটা ভ্যালু আছে, বাট এই ভ্যালুটা কিন্তু আপনার জিডিপি ক্যালকুলেশন আসে না। শুধু জিডিপি ক্যালকুলেশনে আমার আসবে কোনটা, যে পাস্তা যে প্যাকেটটা কিনেছেন ওই ফুডটা, ওই ফুডের হয়তো যে প্রাইসটা ছিল ওটা আসবে, বাট আপনি যে ওটাকে ওই ফুডটা থেকে মানে র ম্যাটেরিয়ালস থেকে সুন্দর করে প্রসেস করে একটা ফিনিশ প্রোডাক্ট পেলেন, বুঝতে পারছি বিষয়টা আমরা, সেটার কিন্তু ক্যালকুলেশনে আমার জিডিপি ক্যালকুলেশনে আনবো না। বা আমরা যে লাঞ্চ করি ডিনার করি, কি করি যে আমরা জাস্ট র ম্যাটেরিয়ালস কিনে নিয়ে আসি, ফিশ, মিট, রাইস, অয়েল, সুগার, সল্ট, এগুলো দিয়ে আমরা ভেজিটেবল, এগুলো দিয়ে আমরা কি করছি, বিভিন্ন ধরনের ডেলিশিয়াস ফুড মেক করছি। বাট এটার কিন্তু একটা ভ্যালু আছে, যে যখন আপনি রাইস থেকে এটাকে সুন্দর ফ্রাইড রাইস মেক করছেন, বা মিট থেকে আপনি এটাকে হচ্ছে গিয়ে চিকেন মশলা মেক করে ফেলছেন, there is added value over it. But when you calculate the GDP, only the price of that chicken or only the price of that rice will be calculated, not the price of that fried rice or the masala chicken will be added on your GDP size. So this is a limitation. এটা একটা খুব বড় ধরনের limitation, যে GDP can, or most appropriately real GDP cannot calculate the household production. তো এটাকে জাস্ট ছোট্ট করে এভাবে লিখে রাখতে পারি আমাদের মনে রাখার সুবিধার্থে, কারণ এটা ইটস দ্য ইম্পর্টেন্ট পার্ট, আমি আবারও বলছিলাম মনে রাখার সুবিধার্থে আমরা এটুকু লিখে রাখতে পারি, যে বাংলায় লিখে রাখি দরকার হলে যাতে মনে থাকে, যে হাউস হোল্ড ঘরের যে গৃহস্থলী যে কর্মকাণ্ড, স্পেশালি এখানে আমরা অনেক সার্ভিস পাই। আমি এই জন্যই আমি প্রথমে আমার নিজের লাইফ থেকে একটা এক্সাম্পল দিলাম। আমরা এখান থেকে অনেকগুলো সার্ভিস পাই, যে সার্ভিসের ভ্যালুটা অ্যাড করাটা আমাদের জিডিপিতে আসা সম্ভব হয় না। আরো আসি, যেমন ফিমেল অ্যাক্টিভিটিস নিয়ে আমরা যখন কথা বলি, বলা হয় যে বাংলাদেশে হাফ অফ দ্য পপুলেশন ইজ ফিমেল, অ্যান্ড মোর স্পেসিফিকলি হাফ অফ দ্য ওয়ার্কিং ফোর্স আর ফ্রম ফিমেল। সো এই যে হাফ অফ দ্য ওয়ার্কিং ফোর্স বলি, পপুলেশন বলছি, এদের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে যে আমরা হাউস হোল্ড অ্যাক্টিভিটিসটাতে ইনভলভ। এখন হাউসহোল্ড অ্যাক্টিভিটিসে যখন আমি ইনভলভ, সিম্পল, আমি ইন সাম কেসেস আই এম ওয়ার্কিং ইন মাই ইউনিভার্সিটি, ইন সাম কেসেস আই এম ওয়ার্কিং ফর মাই ফ্যামিলি। তো দেখেন আমি ইউনিভার্সিটিতে যে কাজ করছি, আই গট পেমেন্ট ফর ইট, এটা খুব ইজিলি জিডিপি তে ক্যালকুলেশন চলে আসে, বিকজ এটা একটা সার্ভিস, এটা টারশিয়ারি লেভেল সার্ভিস। সো এটার ভ্যালুটা আমার জিডিপি তে সুন্দরভাবে ক্যালকুলেশনে আসবে। বাট চিন্তা করেন তো, এই যে আমি কিছু সার্ভিসের কথা বললাম which I'm doing every day for my family, is it possible to calculate it on the add it on the GDP size? নো ম্যাম। No, ma'am. ইভেন আমি মেয়েদেরকে স্পেসিফিকলি বলছি, ছেলেরাও অনেক সার্ভিস দিতে, যেমন সাপোজ আপনি আমি যেমন আমার বাসায় এরকম হচ্ছে, আই নিড এ কেয়ারটেকার, যে কিনা কি করবে, যে আমার বাসায় সাপোজ বাজার করে আনবে, বা পানি ঝাড়বে, এরকম বেশি আমাদের বাড়িটা মেনটেন করার অনেক কাজ আছে, সেগুলো করতে হবে।
বা আম্মুকে হসপিটালে নেওয়া একটা খুব ডিফিকাল্ট টাস্ক, ওইটা তো আর আমি করতে পারি না, আম্মুকে তো আর উঠাতে পারি না। মানে এই যে দেখেন এখানে একটা ছেলে যে সার্ভিস দিচ্ছে, এটা যদি আমি একটা হেল্পিং হ্যান্ড রাখি, সেটা কিন্তু আমি এইটা ভ্যালুটা অ্যাড করতে পারবো জিডিপিতে। কিন্তু আমি কি হচ্ছে এই জিনিসগুলো আমরা করি কিভাবে, আমরা নিজেরা ফ্যামিলি মেম্বারসরা মিলে করে ফেলছি। তো এখানে যে আমার বাবা বা আমার ভাই যে কন্ট্রিবিউশনটা করছে, তার ভ্যালুটা কিন্তু এই জিডিপিতে অ্যাড হচ্ছে না। এইভাবে হাউস হোল্ড যে প্রোডাকশন গুলো হয়, বা আমরা অনেক সময় হাউস হোল্ডের র ম্যাটেরিয়ালস থেকে আমরা যে অ্যাডেড ভ্যালু ক্রিয়েট করি, ইটস রিয়েলি ডিফিকাল্ট ফর আস টু অ্যাড ইট অন দ্য জিডিপি। অ্যাকচুয়ালি এটা কখনই জিডিপিতে অ্যাড হয় না, এটা যেই দেশে জিডিপি ক্যালকুলেশনই যান না কেন, বাংলাদেশ হোক আর ইউএসএ হোক, এই যে এই ভ্যালুটা আসলে জিডিপিতে আসে না। সো দিস ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেম। দেন সেকেন্ড যেটা বলছে যে একই জিনিস, যে বলছে যে শেফ, মানে এখানে একটা কম্পারিজন করে দেখিয়েছে যে একজন শেফ রান্না করছে, শেফের রান্না আপনি একটা ভালো পেমেন্ট দিয়ে করে আসতে পারবেন। আবার দেখা যাচ্ছে আপনার মা আপনার জন্য ডিনার প্রিপেয়ার করছে, দিনের পর দিন ডিনার প্রিপেয়ার করছে, আপনি কি কখনো এটার জন্য পেমেন্টের কথা চিন্তা করেছেন? বা ইন সাম কেসেস আপনার মা সবচেয়ে বেস্ট রান্নাটা করতে পারে হয়তো ওই বিষয়টা। যেমন আমি বলি, আমি রিয়েলি মিস দোজ টাইম, আমি আসলে বুঝি নাই আমার লাইফটা এত ডিফিকাল্ট হয়ে যাবে। আমার মা হচ্ছে, আমার আমার খুব পছন্দ হচ্ছে চাউমিন, আমি খুবই পছন্দ করি, ছোটবেলা থেকে এই জিনিসটা আমার খুব পছন্দ ছিল। আম্মু আমার জন্য এটা রান্না করতো, এবং আমার কাছে আমি অনেক ভাবে চাউমিন কুক করতে পারি, অনেক ইনগ্রিডিয়েন্টস দিয়ে টিয়ে রান্না করতে পারি। বাট টু বি অনেস্ট, আমার মা যে একদম সিম্পল জাস্ট এগ দিয়ে যে এগ চাউমিনটা আমার জন্য বানাইতো ছোটবেলায়, ছোট কেন, তো এই 2014-15 পর্যন্ত তো আম্মু রান্না করতো, 14-15-18 পর্যন্ত আম্মু রান্না করতো। তো ওই যে আমার মা যে আমার জন্য রান্না করতো, বিলিভ মি, আমি ওইটার টেস্ট কোথাও পাই না, কোথাও না। আমি আলহামদুলিল্লাহ অনেক রেস্টুরেন্টে খেয়েছি, দেশের বাইরে অনেক রেস্টুরেন্টে খেয়েছি, এবং থাইল্যান্ডে ওদের তো নুডলস টাইপের আইটেমটা খুব, মানে ওখানে খুবই পপুলার, অনেক টাইপস এর নুডলস পাওয়া যায়, আমি অনেক ধরনের নুডলস ট্রাই করে দেখেছি। বাট ওই যে আমার মা আমার জন্য রান্না করেছে, আমি কিন্তু ওটার মতো টেস্টি কোনো ফুড পাই না। তো একটা শেফকে আমি যেই পেমেন্টটা করব, আমি কি আমার মার জন্য কখনো এই পেমেন্টটা করেছি? বা নিজের কথা ভাবেন তো, নিজে কখনো করেন? অথচ দেখেন সে আপনার জন্য একদমই নিঃস্বার্থভাবে প্রতিদিন এই ডেলিশিয়াস ফুডটা, অনেক ডেলিশিয়াস ফুড বানিয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো, বা আপনার বাবার কথাও বলতে পারেন, আমি মানে জাস্ট একটা স্পেসিফিকলি বলছি, আমি কিন্তু এখানে মেল ফিমেল জেন্ডার বায়াসে যাচ্ছি না, আমাদের সবারই হাউস হোল্ড যে অ্যাক্টিভিটিস গুলো আছে এগুলো আসলে ক্যালকুলেশনে আনা যায় না, সেটা যে একটা প্রবলেম, সেটাতে যাচ্ছি। ওকে, দেন যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস। আন্ডারগ্রাউন্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস মিনস দ্য ইকোনমিক অ্যাক্টিভিটিস which are illegal. Okay, so that means or you can say it's purposefully hidden. এখানে এই যে এই কথাটা লেখাই থাকে, the economic activities that is purposefully hidden, or purposefully hidden means in these cases you are doing something to avoid the government tax and regulation, or there are some regulation to uses those goods and services, so those things are called illegal things. Say for example, prostitution in prostitution is illegal in Bangladesh, or drugs dealing is illegal in Bangladesh. So prostitution is a service, drug dealing is goods. So এই দুটো প্রোডাকশন বাংলাদেশের রুলস এন্ড রেগুলেশন ওয়াইজ, আমাদের যে আমরা যে রুলস গুলো জানি সেগুলো ওয়াইজ এগুলো হচ্ছে ইলিগাল। সো আমি কোনোভাবে এগুলোর যেটাকে বলা যায় ডিলিং এ যেতে পারবো না। তো এইটাকে আমরা বলছি হচ্ছে আন্ডারগ্রাউন্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস। তো আন্ডারগ্রাউন্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস যেটা হয়, যেহেতু আমি এখানকার ট্যাক্স দিচ্ছি না, মজার বিষয় হচ্ছে ট্যাক্স না দিলে এটার ভ্যালুটাও কিন্তু জিডিপিতে ক্যালকুলেশন হয়ে আসে না। তো আমি কিন্তু এখান থেকে এটা ক্যালকুলেশন করতে পারবো না। একটা এস্টিমেশনে যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে গিয়ে ইন ইউএসএস ইকোনমি, এটা বাংলাদেশের বেসিসে বলছে না, ইন ইউএসএস ইকোনমি 9 to 30% অফ দেয়ার জিডিপি আর আন্ডারগ্রাউন্ড। দ্যাট মিনস আপনি কোনোভাবে এগুলোকে নিয়ে আসতে পারছেন না, ক্যালকুলেশন আসতে পারছে না। সো এগুলোকে তখন আমি হচ্ছে গিয়ে আপনার এখন আমাদের হয়তো আন্ডারগ্রাউন্ড ইকোনমিক অ্যাক্টিভিটি, এই পয়েন্টটা লিখে ফেলি, আন্ডারগ্রাউন্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস সেকেন্ড পয়েন্ট যেটা। এখন আন্ডারগ্রাউন্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস বলার সাথে সাথে হয়তো আপনার মনে হতে পারে যে ও ম্যাডাম, তার মানে হচ্ছে মনে হয় শুধু ইলিগাল জিনিস, ড্রাগস ডিলিং, এগুলো সেগুলো না। অনেক ক্ষেত্রে আমরা কিছু কাজ করি যেখানে আমরা ট্যাক্স দিই না, সেটাও কিন্তু আন্ডারগ্রাউন্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস, গভর্নমেন্ট এটা ক্যালকুলেশন করার কোনো সুযোগ নেই। সে ফর এক্সাম্পল, আপনার বাবা আপনাকে একটা গিফট দিল,
মানে ধরেন আপনাকে একটা মানি, একটা বড় অ্যামাউন্টের মানি দিল, ধরেন 10,000 টাকা দিল। এখন এই টাকাটা আপনি ট্যাক্স দিতে যাবেন, এখন আপনার বাবা আপনাকে যে টাকাটা দিয়েছে এই টাকাটা ইউজ করে কিন্তু আপনি কোনো না কোনো প্রোডাক্ট কনজিউম করছেন। তো যেই প্রোডাক্টটার মানে যেই ইনকাম সোর্সটাকে ট্যাক্স দিলেন না সেটাই কিন্তু ইলিগেল মানি, মানে ব্ল্যাক মানি যেটাকে আমি বলছি, বা আন্ডারগ্রাউন্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস যেটা, সেটার মধ্যে চলে যাচ্ছে। তা তার বাবা কিন্তু দিল, কিন্তু যেই আপনার হাতে ওটা ট্রান্সফার হয়ে আসলো তখন কিন্তু এটা ইলিগেল, মানে এটা হচ্ছে কি আন্ডারগ্রাউন্ড ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে চলে আসে, এবং আপনি কিন্তু সেটা ইউজ করে আমরা হচ্ছে কি অনেক সময় কাজ করি। যেমন দেখবেন যে যখন বাংলাদেশে বড় বড় এই যে স্মাগলাররা ধরা পড়ে, যেটাই দেখবেন যে ওনার ফ্ল্যাট বলবে যে ফ্ল্যাটটা বাবা গিফট করেছে, না শ্বশুর আব্বা গিফট করেছে, বা গাড়ি পরিমণির কথা, অনেকগুলা গাড়ি বলে পরিমণি বলে একটা গাড়িও কিনে নেই, সব বলে গিফট পেয়েছে। So, আমি যখন দেখাবো যে আমি এটা গিফট আকারে পেয়েছি, ওটা ট্যাক্স মানে ওটা ট্যাক্স হচ্ছে যে গিফট দিয়েছে তাকে দিতে হবে, বিষয়টা অনেকটা এরকম। তো এটা আসলে খুব বড় ধরনের একটা মানে লুপ হোল থাকে যখন আপনি ট্যাক্স পে করবেন। তখন আমি যদি দেখাই যে সাপোজ আমি আমার আমি দেখালাম যে আমি যা আর্ন করছি পুরোটাই ট্যাক্স দিচ্ছি, এর বাইরে আমার যে অ্যাসেট আছে সেগুলো সব আমার আমি উত্তরাধিকার সূত্রে আমার বাবা আমার কাছ থেকে পেয়েছি, আর কিচ্ছু বলার নেই। কারণ ওই টাকা ওগুলো আমি আর্ন করি নাই, আমার বাবা মা আমাকে দিয়েছে। এখন ওইটা ইউজ করে নেক্সট আমি যদি কিছু করতে চাই তখন এটা, কিন্তু এর আগে যে এই উৎসর জিনিসটা আমার কাছে কোত্থেকে চলে আসলে এটা নিয়ে আর কোনো কথা বলবে না। বুঝাতে পারছি বিষয়টা? সো জি আমার ম্যাম। গাড়ি আছে, এখন আমি গাড়ি কোথা থেকে টাকা পেয়ে গাড়ি কিনলাম এটা না বলে আমি বললাম এটা আমি গিফট পেয়েছি, তাহলে এখানে আর কোনো হেডেক নেই। এরপরে গাড়ির প্রতি বছর যে পেপারস এন্ড আদার্স রিনিউ করতে হবে, ওখানে ট্যাক্স দিলেই হলো। তাহলে এর আগে যে এই যে এই অ্যাক্টিভিটিসটা কি হলো, ব্ল্যাক মানে আন্ডারগ্রাউন্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে গেল না? আরো আছে, কার এত টাকা পড়ছে যে গাড়িগুলো শো করে? আমি করলাম না শো। হ্যাঁ বলেন স্যার, মজার কিন্তু তখন হচ্ছে মানে বিষয়গুলো। তারা হচ্ছে ইনভেস্টিগেশন করে দেখবে না যে গাড়িটাকে আসলেই গিফট পেয়েছে কিনা? এখন কথা হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষ কতজন? এখন মোটামুটি 22 কোটি। আচ্ছা এত না ধরি, জান 20 কোটি ধরি, হ্যাঁ 20 কোটি মানুষ, ট্যাক্স পেয়ার ধরলাম 5 কোটি। জি ম্যাম। কোনো না ম্যাম কোনো তাও নাই। না না না, আমি কোনো না কোনো ভাবে ট্যাক্সের আওতায় আসে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যাটলিস্ট আসে, ঠিক আছে, ভ্যাটের আওতায় ওইভাবে আসে, মানে ইনকাম ট্যাক্স দিয়ে চিন্তা না করে, কর্পোরেট ট্যাক্স মানে আদার্স সব মিলে দেন 5 কোটি মানুষ ট্যাক্সের আওতায় আসে। 5 কোটি মানুষ কে কোথায় দিয়ে কি করতেছে এত বের করা সহজ? 5 কোটির মধ্যে এই যে মাঝে মধ্যে 2-4টা ধরে আই ওয়াশ করে, শেষ, এন্ড অফ স্টোরি। বুঝতে পারছি। এখন আমি ধরেন সাপোজ আমি জাস্ট বলার জন্য বলছি যে আমি থাকি আমার বাবার বাড়িতে, আমি থাকি আমার বাবার বাসায়। আমি আমি যখন ট্যাক্স রিটার্ন পে করছি আমি দেখাচ্ছি যে আমার হাউস, মানে আমার আমার দিতে হয়, তো আমি ওই ওই বেসিসে বলছি আমার কোনো অ্যাসেট নাই, আমার কোনো লাইবিলিটিস নেই, আমার হাউস নেই, হাউস নাই। আমি কারণ আমার পার্মানেন্ট অ্যাড্রেস আমার বাবার বাসায় আমি থাকছি এরকম। তো এইটা আমি যদি এই দেখেন আমি নর্মাল ট্যাক্স পেয়ার, আমার প্রত্যেকটা ইনকাম হচ্ছে হালাল একদম, আমি আলহামদুলিল্লাহ এটাতে আমি খুব হ্যাপি যে আমি যেই কারণে টিচিং এ আসা, আমি সবসময় ইয়া করতাম যে আমার ইনকাম হবে হালাল ইনকাম, এবং আমি এমন একটা কাজ করব যেটা করে আমি আনন্দ পাবো, তো সেটাই সেই প্রফেশনে আসছে আলহামদুলিল্লাহ। আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট। আর একটা রিজন আছে টিচিং এ আসা, সেটা হচ্ছে আই ক্যান স্প্রেড মাই থটস উইথ লট অফ পিপল। আমি হয়তো অনেক একসময় মরে যাব, বাট আমার এই থট অনেক মানুষের মাধ্যমে বেঁচে থাকবে, এর থেকে বড় আর কি হতে পারে? এটা ওয়ান অফ দা মানে মেজর রিজন যেটার কারণে আমার আসলে টিচিং এ আসা। তো যেটা বলছিলাম, এখন আমি খুব লিগেলি আর্ন করছি, এই যে হালাল ইনকাম, এই জন্য একদম এইভাবে ওয়ার্ড মেনশন করলাম যে আমার প্রত্যেকটা পয়সার হিসেব আছে। কিন্তু একটু যদি স্পেসিফিকলি চিন্তা করি, আমি যে ইনকামটা করছি এটা একটা পোর্শন তো আমার হাউজিং এর জন্য যাওয়া উচিত ছিল, যাচ্ছে না। তারপরে আমার একটা পোর্শন হচ্ছে গিয়ে লাইবিলিটিস এর জন্য যাওয়ার কথা, লাইবিলিটিস মানে ফ্যামিলি মেইনটেন্স, এটার জন্য যাওয়ার কথা ছিল, হয়তো যাচ্ছে না। তো এই জিনিসগুলো, তো আমি তো ছোটখাটো চাকরি বাকরি করি, যারা অনেক বড় কিছু করে, যারা এই পোর্শন গুলো হাইড করে ফেলে, তাহলে তাদের কি হয়? এইভাবে চিন্তা করে তো এরকম হাইড করতেছে ধরেন 5 কোটি মানুষ, 5 কোটির মধ্যে 5 জনকে ধরে আইওয়াশ আমরা করতেই পারি, আইওয়াশ না 5 জনকে ধরে তো আমরা তাদের পিছনে লাগতেই পারি,
কিন্তু এই কাজগুলো অনেকেই করে থাকছে। তো এই কাজগুলো যখন হয় তখন এই অ্যাসেট গুলোর ভ্যালু আন্ডারগ্রাউন্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে চলে আসে, যেটা কিনা আমরা ক্যালকুলেশন করতে পারছি না। তো এটাই হচ্ছে কি আমরা বলতে চাচ্ছিলাম। ওকে, এরপর নেক্সট আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু এগুলো লিখবো পয়েন্টগুলো। হেলথ অ্যান্ড লাইফ এক্সপেক্টেন্সি। আচ্ছা, আমি এটাকে মোর স্পেসিফিকলি বলবো দ্যাট ইজ দ্য লিভিং স্ট্যান্ডার্ড। এটার পাশে এটা লেখেন কোয়ালিটি অফ লিভিং স্ট্যান্ডার্ড, এভাবে লেখেন। এটা কি থার্ড পয়েন্ট হবে? হ্যাঁ, এটা আমাদের থার্ড পয়েন্ট, হেলথ অ্যান্ড লাইফ এক্সপেক্টেন্সি। আচ্ছা, আই হোপ লিখেছেন। সো এখন দেখেন, আমি বাংলাদেশের মজার বিষয় হচ্ছে দ্য লাইফ এক্সপেক্টেন্সি ইন বাংলাদেশ ইজ 72 years. For female 72 years and for male it's 70 years. But if you calculate according to the GDP, most probably Bangladesh is not in the top 50 countries according to the GDP size. So your GDP will not measure your life expectancy. মানে এটা will not actually reflect your life expectancy. দেখেন আপনি বাংলাদেশের মতো একটা ছোট জিডিপি সাইজের কান্ট্রিতে যদি আমরা 72 বছর করে গড়ে বেঁচে থাকি, মানে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি এরকম হয়, তাহলে তো ইউএস এর এটা 172 বছর হওয়া উচিত ছিল মিনিমাম। কারণ ওদের জিডিপি সাইজ যত বড়, ইউএস এর কিন্তু 172 বছর না। বা জাপানে এটা তো হওয়া উচিত ছিল ধরেন 150 বছর। জাপানের লাইফ এক্সপেক্টেন্সি বেশি, এই জন্য জাপানের এক্সাম্পল আনলাম, বাট ইট ডাজন্ট মিন এটা 150 বছর। সো আপনার লাইফ এক্সপেক্টেন্সি মানে কতদিন বেঁচে থাকবো এরকম একটা যে এক্সপেক্টেন্সি, যেটা আমরা জিডিপি থেকে ফাইন্ড আউট করতে পারি। সেকেন্ড থিং ইজ your health condition is not measured by the GDP size. এখন দেখা যায় যে অনেক হাই গ্রোথ রেট যেই ইকোনমিতে অর আমার জিডিপি সাইজ যেই ইকোনমিতে আছে, সেই দেশেও দেখা যায় যে আপনার their health condition is not so good. For example, yes, now Bangladesh, ওই বেসিসে যদি বলি, Bangladesh is now a developing country. Bangladesh tries to improve its economic condition. But if you look at the health sector of Bangladesh, you will find out that a massive disaster happens there. Massive disaster. মানে আমি তো মানে আমার তো হেলথ সেক্টরে মানে রেগুলার বেসিসে যেতে হয়। স্যার, আই এম সরি টু সে, বাংলাদেশে টাকা থাকলেও আপনি ট্রিটমেন্ট পাবেন না, ইভেন এমন সিচুয়েশনও পাবেন। এবং প্রচুর লেন্দি ট্রিটমেন্ট দিবে, প্রচুর, এবং এগুলো সব প্রাইভেট সেক্টরে। একটু ট্রিটমেন্টের জন্য আপনাকে যেতেই হবে প্রাইভেট সেক্টরে, পাবলিক সেক্টরে তো কোনো ভালো ট্রিটমেন্ট পাবেনই না। এবং মানে অনেক ক্ষেত্রে যেটা হয়, তার টাকা থাকলেও আপনি ট্রিটমেন্ট পাবেন না। তো অনেক কান্ট্রিরই দেখা যাবে যে তাদের জিডিপি সাইজ, জিডিপি হেলথ ভালো, মানে সাইজটা ভালো এটা বলতে বোঝাচ্ছি। কিন্তু আমি দেখতে পাবো যে তাদের হেলথ কন্ডিশন আমি খুব ভালোভাবে আমি এটার সাথে মিলাতে পারবো না। সো ফর এক্সাম্পল, ইফ আই টক অ্যাবাউট থাইল্যান্ড, থাইল্যান্ডের জিডিপি ভালো, অ্যান্ড ওদের যদি আমি গ্রোথ রেট দেখি ওটাও পজিটিভ। অথচ থাইল্যান্ডে কিন্তু এইডস এর পার্সেন্টেজ বা ড্রাগ অ্যাবিউজ এর পার্সেন্টেজ অনেক বেশি। ইফ আই টক অ্যাবাউট ব্রাজিল, ব্রাজিল মোস্ট প্রবাবলি টপ 10 এর মধ্যে আছে অ্যাকর্ডিং টু দ্য জিডিপি সাইজ, মানে মোস্ট প্রবাবলি 7th or 8th পজিশনে আছে। অথচ এইডস এ ম্যাক্সিমাম লোক মারা যায় হচ্ছে কিন্তু ল্যাটিন আমেরিকাতে, এবং এটার বেশিরভাগ হচ্ছে কি ব্রাজিলে হয়। বা ড্রাগস ডিলিং, প্রচুর একটা ওখানে একটা ড্রাগস ডিলিং এর একটা হচ্ছে গিয়ে মানে এই জিনিসগুলো হচ্ছে। তো এখন আপনি কিন্তু ওই যে বললেন যে জিডিপি দিয়ে আমি আসলে বলতে পারবো না যে আমার লাইফ এক্সপেক্টেন্সি এরকম হবে, বা সেটা একটা লিমিটেশন না যে আমি একটা ইকোনমির টোটাল আউটপুট বের করছি, অথচ আমি বলতে পারছি না যে আমি আমার হেলথ সেক্টর বা আমার ওই এই দেশের পপুলেশনের হেলথ সেক্টরটা কেমন হবে, হেলথ কন্ডিশন কেমন হবে বলতে পারছি না। ওকে, fourth thing is that leisure time. Yes, it's very important. আচ্ছা, leisure time means এখন একটু নিজের কথা চিন্তা করেন তো, আপনি সারাক্ষণ কাজ কাজ আর কাজ করছেন, আপনি কি ভালো থাকবেন? না মিস, নো ম্যাম। অনেকেই আমরা ওয়ার্কিং, সো বা আমরা হয়তো যে কোনো ভাবে দেখা যায় যে ফ্যামিলিকে অনেকে টাইম দিই, এটাও আমি কাজের অন্তর্গতই ধরবো। তো দেখা যায় আমরা যখন কন্টিনিউয়াসলি কাজ করি, দেখবেন যে এইটা কিন্তু আমাদের লাইফে ভ্যালু অ্যাড করে না। সো উই নিড
লেজার মানে আমাদের কিন্তু এখান থেকে ব্রেক নেওয়ার দরকার পড়ে। তো দেখা যায় যেটা কোনো একটা কারণে এই লেজার টাইমটা জিডিপি ক্যালকুলেশনে এড করা পসিবল না। ধরেন আপনি মানে কেন এড করা পসিবল আমি এটা বলছি। ধরেন আপনি দিনে না, ধরেন মাসে আপনি ৭ দিন ২১ দিন কাজ করেন। আর বাকি ৯ দিন আপনি মানে হলিডে এনজয় করেন। এরকম একটা বিষয় আছে। তো যখন আমি জিডিপি ক্যালকুলেশন করতে যাবো, আমি শুধু কিন্তু আপনার ওই 21 ডেইজ এর যে আপনি যে ওয়ার্কিং আওয়ার ছিল, আমি কিন্তু ওটা আমার জিডিপি তে আনবো। বাট দেখেন ধরে নিচ্ছি যে আমি যখন ক্লাস নেই, যেমন একটা হিসাব করে আপনাদের মনে দেখেছেন, আমার পার আওয়ার এর ভ্যালু, হ্যাঁ? আমি যদি ক্লাস সাইজ দিয়ে হিসাব করি, আমার পার আওয়ার এর ভ্যালু অলমোস্ট 16,000 টাকা। এটা মিনিমাম একটা ভ্যালু। আপনি বলতেন ম্যাডাম আপনার একা তো ওই যে জাস্ট হিসাব করেন। আপনি নিজে ক্লাস করার জন্য পে করতেছেন হচ্ছে গিয়ে 400 টাকা পার ক্লাসের জন্য। আমার ক্লাসের এই ম্যাক্রো ইকোনমিক্স এর স্টুডেন্ট আছে হচ্ছে 52। অন অ্যান এভারেজ ক্লাসে থাকে 45 স্টুডেন্ট। তো আমি যদি 40 করেও ধরি তাও মানে 16,000 টাকা এমনি চলে আসতেছে। এরকম আপনি, হ্যাঁ, ইটস ট্রু। আমার প্রত্যেকটা কলিগের পার আওয়ার এর ভ্যালু 16,000 টাকা। এইভাবে যাচ্ছে। এখন আচ্ছা পার আওয়ার না, 90 মিনিটস এর ভ্যালু হচ্ছে 16,000 টাকা। এখন এটা আরো বেশিও হয় অনেক সময় অন এভারেজ। এখন কথা হচ্ছে গিয়ে 16,000 টাকা আমার পার আওয়ার এর ভ্যালু। আমি তো অনেক ঘন্টা মানে মানে জাস্ট অফ টাইম মানে লেজার টাইম যেটাকে বলছি, পাস করি না? ওইটার ভ্যালুটা কি আসতেছে? মানে আমার তো তাহলে মানে আমার মিনটা এটা ছিল যে আমার প্রত্যেকটা ঘন্টাই তো হচ্ছে ইকুয়ালি ট্রিটেড হবে না? মানে আমি ৯টা-৫টা কাজ করছি, ইট ডাজন্ট মিন ৫টা এরপরে ৫টার পরের সময়গুলো আমার আনপ্রোডাক্টিভ। আমার যেমন আজকে ইভনিং এ ক্লাস আছে। তাই কি ইভনিং এ ক্লাস নিব না? নিব তো। তার মানে কি ৯টা-৫টা না, এর বাহিরেও যদি আমার কোন সময় আমাকে কাজে আমার ইভেন আমার রাতের ৯টার দিকে আমার একটা মিটিং আছে। আমাকে করতে হবে না? করতে হবে। তো আমি বোঝাতে চাচ্ছি যে আমার কিন্তু প্রত্যেকটা ঘন্টা they are equally productive. তো আমার প্রত্যেকটা সময় যদি ইকুয়ালি প্রোডাক্টিভ হয়, তাহলে আমি আমার ওয়ার্কিং আওয়ারটাকে যেভাবে ট্রিট করে, মানে যে ভ্যালুটা যেভাবে মেজার করে আমি জিডিপি তে আনছি, লেজার টাইমটাকে আনতে পারছি। অথচ এই জন্যই ১ম এই কথাটা বলেছিলাম, বাট ইউ নিড লেজার টাইম বিকজ আমরা কন্টিনিউয়াসলি কাজ করতে পারি না। অ্যান্ড it's not a quality living standard যে আমি খালি কাজ করে যাচ্ছি। Quality living standard means there's some sort of time for leisure purpose, then there will be balance. That's called quality living standard. আমি কন্টিনিউয়াসলি কাজ করতে পারবো না। যেমন অনলাইনে বাংলাদেশে যারা আসলে ফুল ফ্লেজে অনলাইনে অনেক অনেক ধরনের জবই আছে যারা আসলে অনলাইনে করছে। নট আমি টিচিং বা স্টুডেন্ট রিলেটেড এগুলোর বাদ দিয়েও অনেক ধরনের জবই আছে যারা ফুল ফ্লেজড অনলাইনে গেছেন। তাদের সবারই একই কথা যে তারা ওভার প্রেশারাইজ। এত বেশি কাজ করতে হচ্ছে যে দে কান্ট ব্যালেন্স। ইটস নট এ হেলদি লাইফ। আমার আমার নিজের কোনো মানে পার্সোনাল টাইম বলে কিছু নাই। আমার নিজের জন্য কোনো সময় নাই। আমি যখনই একটু সময় পাই, মানে আমি আমার ঘুমটা ঘুমাইতেই পারি তখন যখন আমি খুব টায়ার্ড হয়ে ঘুমায়ে যাই। তখন আমি ঘুমাতে পারি। আদারওয়াইজ আমার ঘুমানোর সময় না। আমার একটার পর একটা টার্গেট বেসিস এ কাজ করতে ইটস নট এ হেলথি লাইফ। আমি এভাবে চলতে লাগলে আমি কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে যাবো এবং মানে সিভিয়ার সিক হয়ে যাবো। আমি নিজেই ফিল করতে পারছি। তো এ তাহলে যেমন কন্টিনিউয়াসলি কাজ করা আমাদের উচিত না। তাহলে কন্টিনিউয়াসলি যেহেতু কাজ করা উচিত না, তাহলে আমাদের এই যে কাজটা আমরা করছি এর ফাঁকে আমরা যে লেজার টাইম ইউজ করছি, দুটো তো ইকুয়ালি, দুটো সময়ের ইকুয়াল ভ্যালু। তাহলে ওই ভ্যালু লেজার টাইমের ভ্যালুটা কই যাচ্ছে? ওইটাও কিন্তু জিডিপি ক্যালকুলেশনের সময় মিসিং হয়ে যায়। আচ্ছা, তারপরে আসে হচ্ছে কি এনভায়রনমেন্ট কোয়ালিটি। ইয়েস, when we go for more production, it's directly influence on the environment quality. That means it deteriorate the environment quality because for production purposes we um, use fossil fuel. Fossil fuel creates carbon dioxide, and when there is more carbon dioxide on the atmosphere, increase the heat on the surface. So it creates the global warming, and it has long term impact on the environment. So আমি
প্রোডাকশনের জন্য যে এনভায়রনমেন্টটাকে একটা পলিউটেড করছে বা এনভায়রনমেন্টে যেটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট রাখছে, this distraction is not calculated on the GDP. For example, when বাংলাদেশে 1980s এর আগে রিভার পলিউশন এত ছিল না, বা আমি মোর স্পেসিফিকলি আমি বলতে পারি ওয়াটার পলিউশন এত ছিল না। 1980 সালেও যদি আর্কাইভে, ঢাকা আর্কাইভ এরকম আছে কিছু ছবি, দেখবেন যে বুড়িগঙ্গা নদীটা কত সুন্দর ছিল। বুড়িগঙ্গা নদীর তীরে আহসান মঞ্জিল দেখা যাচ্ছে, এরকম বেশ কিছু ছবি আমি দেখেছি। আপনি দেখলে অবাক হয়ে যাবেন উইদিন 20 ইয়ার্স সেই এরিয়া কি হয়ে গেছে। এখন বুড়িগঙ্গার পানি এমন যে যদি কাউকে যদি বিষ খাওয়ায় মেরে ফেলতে হয়, তারপরে বুড়িগঙ্গার পানি খাওয়ায় দেন, মরে যাবে। বুড়িগঙ্গার পানি এতটাই পলিউটেড, বুড়িগঙ্গার পানি এতটা পলিউটেড যে বুড়িগঙ্গার পানিতে কোনো ফিশ তো নাই। ইভেন ইভেন এই যে মানে আমার এখন যেটুকু মনে হচ্ছে জুও প্লাঙ্কটন, তারপরে হচ্ছে কি মানে এগুলো, ফাইটোপ্লাঙ্কটন। হ্যাঁ ফাইটোপ্লাঙ্কটন, এগুলো হচ্ছে যে পানিতে থাকে কিছু অদৃশ্য প্রাণী এরকম থাকে, বুঝছেন? ধরেন যারা অন্য কমার্স ব্যাকগ্রাউন্ড, এটা জাস্ট মানে আমি জাস্ট বলার জন্য বলছি, মানে শুধু যে পানিতে মাছ থাকে তা কিন্তু না। পানিতে ইভেন পানির মধ্যে অদৃশ্য মানে একদম আমাদের চোখে পড়বে মাইক্রোস্কোপ স্কোপিক এরকম টাইপেরও অনেক এনিমেল পানির মধ্যে থাকে, সেগুলো পর্যন্ত বুড়িগঙ্গাতে গ্রো করে না। এবং এই যে আমি যে এগুলো মানে মাইক্রোস্কোপিক যে এলিমেন্ট গুলো বলছি, এগুলো হচ্ছে গিয়ে খুব অ্যাডভার্স সিচুয়েশনও সার্ভাইভ করতে পারে, খুবই মানে খুবই বাজে সিচুয়েশনে এরা সার্ভাইভ করতে পারে। তাহলে বুঝেন বুড়িগঙ্গার পানি কতটা পলিউটেড হতে পারে যে সেই পানিতে এরা সার্ভাইভ করতে পারছে না। তো আমি when we go for more production means more pollution. So এই যে বাংলাদেশে কি হলো 1980s এ, বাংলাদেশে আরএমজি টা ইন্ট্রোডিউস হলো। বাংলাদেশ ফাইন্ড আউট করলো যে আরএমজি সেক্টরে বাংলাদেশ হ্যাজ চিপ লেবার, সো ইউজিং দ্যাট বাংলাদেশ ক্যান গো ফর লেবার ইন্টেন্সিভ প্রোডাক্ট হুইচ ইজ ক্লোথ। এবং বাহিরের কান্ট্রি গুলো দেখলো যে বাংলাদেশের কাছ থেকে খুব চিপ রেটে তো ক্লোথ গুলো বানায় নেওয়া যাচ্ছে, বানায় নেওয়া শুরু করলো। তো ক্লোথ বানাতে গেলে একটা লং প্রসেসে কেমিক্যাল ইউজ করতে হয়। কি কোথায়, যেমন আপনি যখন ডাইং মিলে নিবেন, একটা কাপড়কে কালার করতে হয় না, সেটা যেই কাপড়ই হোক কালার করতেই হবে। বা যে সুতাটাকে বাইন্ডিং দিতে হয়, মানে যে সুতাটা ইউজ করে কাপড় তৈরি করে, সুতাটা যাতে শক্ত হয়, কারণ সুতা তো তৈরি হয় হচ্ছে মানে ন্যাচারাল যে এলিমেন্ট যেটা ফাইবার যেটা সেখান থেকে, তুলা থেকেই ধরে দিচ্ছি, আরো আছে তুলা থেকেই ম্যাক্সিমাম সুতির কাপড়ের গুলো কথা বলছি। আর নাইলন ওগুলোতে তো কেমিক্যাল ডিরেক্টলি ইউজ হয়। তো তুলা তো কত নরম, ওটা দিয়ে যদি আপনি পোশাক বানানো তো বেশি মানে ইয়া করবেই না, মানে সাস্টেন করবে না। তো ওটাকে লংজিবিলিটি বাড়ানোর জন্য আমরা কি করতে পারি, তখন এটার মধ্যে বিভিন্ন কেমিক্যাল দিয়ে ওঠার লংজিবিলিটিটা বাড়ানো হয়। এই যে আমরা কেমিক্যাল ইউজ করা শুরু করলাম বিভিন্ন গার্মেন্টস সেক্টর, মানে আমাদের দেশে তো কোনো রুলস এন্ড রেগুলেশন নাই, আমরা সরাসরি ওয়েস্টেজটা কোথায় ডাম্প করা শুরু করলাম, রিভারে। তো রিভারে যখন ডাম্প করা শুরু করলাম, সুন্দর মতো আমাদের বুড়িগঙ্গা, এই এখন ধলেশ্বরী, ওই দিক দিয়ে শীতলক্ষা সবগুলো মরে যাচ্ছে। গার্মেন্টস এর সাথে সাথে এই যে বললাম ডাইং মিল তৈরি হলো, স্পিনিং মিল তৈরি হলো, প্রচুর মানে টেক্সটাইল গুলোতে প্রচুর কেমিক্যাল ইউজ হয়, এগুলা দিয়ে নষ্ট করলাম। তারপরে আমাদের দেশে ইকোনমিক গ্রোথ শুরু হলো, ইকোনমিক গ্রোথ যখন বাড়া শুরু করলো, আমাদের অনেক ধরনের, এখন আমরা ফুড প্রোডাকশন বলি, যে কোনো ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টের ক্ষেত্রে দেখবেন যে এটা যে কোনো একটা রিভার সাইডে এরা ফ্যাক্টরি গুলো দেয় এবং ওয়েস্টেজ গুলো সরাসরি নদীতে ডাম্প করে। তো ওই নদীগুলো নেওয়ার তো একটা ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি ক্রস করে গেছে। তো এই জন্য এখন এইরকম যে এনভায়রনমেন্ট কোয়ালিটি এই অবস্থা, এবং এই অবস্থাতে আমরা পড়ে গিয়েছি। তো এই যে আমাদের বুড়িগঙ্গা রিভারটাকে আমরা নষ্ট করেছি, এটার একটা এক্সট্রিম আমাদের জন্য একটা ভ্যালু আছে, মানে এটার একটা ইম্প্যাক্ট আছে, এটা কিন্তু আমাদের জিডিপি ক্যালকুলেশনে আসছে না। আচ্ছা, লাস্ট পয়েন্ট আমরা যেটাতে যাব সেটা হচ্ছে পলিটিক্যাল ফ্রিডম এন্ড সোশ্যাল জাস্টিস। মোর স্পেসিফিকলি আমি এটাকে বলবো ইট টক্স অ্যাবাউট আওয়ার রাইটস। তো আমি এখন যে ধরেন কিভাবে বোঝাবো এটা, ধরেন আমরা যে পলিটিক্যাল আনরেস্ট সিচুয়েশন যদি হয়, সেই ক্ষেত্রে যে আমরা যে প্রোডাকশনটা হারাচ্ছি, এইটার ক্যালকুলেশনটা জিডিপিতে আনা সম্ভব হয় না। যেমন অনেক সময় যে হরতাল অবরোধ এরকম দেওয়া হয়, স্ট্রাইকের কারণে প্রচুর যে টিভিতে বলে যে অনেক অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। তো এই যে অনেক অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, জাস্ট আমরা এইভাবে বলি অনেক অর্থনৈতিক ক্ষতি হচ্ছে,
কিন্তু এই ক্ষতিটা যে হচ্ছে এটার ভ্যালুটা কিন্তু জিডিপি তে অ্যাড হচ্ছে না, যে এই ক্ষতিটা হচ্ছে এই জন্য জিডিপি থেকে এত টাকা কমায় ফেললাম, এটা কিন্তু আমরা করি না। কারণ পলিটিক্যাল আনস্টেবিলিটি যে শুধু বাংলাদেশে আছে তা না, অনেক দেশেই আছে। যেমন সুদানে কি অবস্থা চিন্তা করেন, বা আফগানিস্তানে কি অবস্থা চিন্তা করেন। তো এটা কিন্তু তাদের জিডিপি যখন ক্যালকুলেশন যাবে, এই আনরেস্ট সিচুয়েশনটা কিন্তু ওদের জিডিপি ক্যালকুলেশনে আসবে না। তো পলিটিক্যাল ইনস্টেবিলিটিটা কিন্তু কখনো ক্যালকুলেশনে আসে না। তো এইটা হচ্ছে কি আর একটা রিজন। আর সোশ্যাল জাস্টিস টকস অ্যাবাউট দা আওয়ার রাইটস। সো আমরা যদি রাইটস এর কথা বলি, অনেক ক্ষেত্রে আমরা অনেকে অনেক রাইটস এনজয় করতে পারি না। এখন এটারও কিন্তু একটা ভ্যালু আছে, তো সেই ভ্যালুটা কিন্তু জিডিপিতে আনা সম্ভব হয় না। এখন আমার একটা কিন্তু রাইটস আছে, রাইটস টু লিভ। লিভের সাথে কিন্তু আমার হেলথ সেক্টরটা জড়িত, আমি বাংলাদেশের বেসিসে বলছি। আমি বেঁচে থাকার জন্য আমার একটা স্বাস্থ্য সেবায় একটা ভালো রকমের মানে সাপোর্ট দরকার হবে। এখন আমি যদি না পাচ্ছি, তাহলে এটা একটা ভ্যালু থাকবে না, যে আমি যে পরিমাণ চিকিৎসা সেবা পাওয়া দরকার ছিল আমি সেটা পাচ্ছি না। তো তাহলে তো আমাদের তাহলে মানে একটা রং মেসেজ আমরা এখান থেকে কিন্তু পেয়ে গেলাম, যে আমরা কিন্তু ওইটার, সরি রং মেসেজ বলছি কেন, মানে ওটার ভ্যালুটা কিন্তু আমরা এখানে মানে হিসেব করতে পারছি না। তো এই যে যখন আমি রাইটস একটু ঠিক মতো এনজয় করতে পারছি না, এটার একটা ইট হ্যাজ সাম ভ্যালু, এইটা কিন্তু আমার জিডিপি দেখায়। লাস্টে যেটা বলবো যে আমরা মনে হয় এখান থেকে যে রং মেসেজটা কথাটা, এই যে এখানে ওয়ার্ডটা দেখে মনে হলো, এখন অনেক ক্ষেত্রে আমাদের মনে হতে পারে যে আসলেই মনে হয় তাহলে জিডিপি বা রিয়েল জিডিপি আসলে একটা জাস্ট একটা আই ওয়াশ, যেটা দিয়ে আমরা ইকোনমিক কন্ডিশন বলছি, রিয়েল সিনারিওটা পারবো আসলে পাচ্ছি না, এবং এগুলো দিয়ে আসলে কিছু হয় না। আমাদের হচ্ছে গিয়ে আহ, কি হচ্ছে একটা ইকোনমিতে আমরা কিছু আসলে জানতে পারি না। বিষয়টা আসলে সেরকম না। অবভিয়াসলি রিয়েল জিডিপির ইউজেস আছে, ভ্যালু মেজারমেন্টের বিষয় আছে, একটা ইকোনমির কন্ডিশন বের করার ওয়ে আছে, বাট একদম ইন্ডিভিজুয়াল লেভেলে কি অবস্থায় আছে এটা বের করাটা ডিফিকাল্ট। এটাই আসলে এখানে মেন করছিল। আমরা যে কোনো ধরনের রিসার্চ করতে গেলে আমরা দেখবো যে ওখানে আমরা একটা টার্ম অ্যাড করি, ইটস কল স্টকাস্টিক ভেরিয়েবল, আপনার যে স্ট্যাটিস্টিক্স এ পড়ে থাকার কথা। মিউ দিয়ে এটাকে প্রকাশ করে স্টকাস্টিক্স ভেরিয়েবল, এবং স্টকাস্টিক্স ভেরিয়েবলে দেখবেন যে এরকমই বলে, এটাকে বলে এরর টার্ম। অর্থাৎ কিছু টার্ম থাকে যেটাকে আমরা কখনোই ওই ক্যালকুলেশনে আনতে পারবো না, সেটাকে এরর টার্মের মধ্যে অ্যাড করে আমরা কিন্তু ফাইনাল রেজাল্টটা এখানে চলে আসি। আমি কি ঠিক বলছি? স্ট্যাট করেছেন কেউ? আমরা আহারে নিউট্রালিটি ক্যালকুলেশন করি না। পড়ছি ম্যাম। আহারে বাচ্চা কাচ্চা গুলো আজকে ক্লাস করতে করতে টায়ার্ড হয়ে গেছে রে। বলে না 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 কিছু। ম্যাম, আমাদের সকালে আরেকটা ক্লাস থাকে, তো ম্যাম এত সকালে আসলে উঠাটা কষ্ট হয়েছে। আহ আপনারা নিজেদের কষ্টটা চিন্তা করেন। এবার আসি না আমার ম্যাম, কথা বলি। আপনারটা করি। আমার কথা বলি, আমার না, আমি অন্য টিচারদেরও তো জানি, তারাও মোর অ্যান্ড লেস এরকমই স্ট্রেস। অনেস্টলি বলতেছি, কালকে রাতে আমি এক ফোঁটা ঘুমাই নাই। আমি হসপিটালে ছিলাম, তো আমার হসপিটালে ঘুম আসে না। আরো আম্মুর জন্য এবার কেবিন পাওয়া যায়নি, আম্মাকে রাখা হয়েছে এসি ওয়ার্ডে, মানে ওয়ার্ডে রেখেছি। মেইন কথা এইটাই। ওখানে আরো 4-5টা পেশেন্ট আছে, আমার তো ঘুম আসেই না। আর আম্মুর কন্ডিশন এখন এমন, সারাক্ষণ আম্মুর দিকে তাকায় থাকতে হয়, মানে একটু এদিক করলে আমার কাছে ভয় লাগে যে আমার কোনো না কোনো অসুবিধা হচ্ছে। সকালে খাওয়াচ্ছি, শি ইজ লাইক একটু মুখে খাওয়াতে পারে কি, আমি ব্রিথ, মানে শি কান্ট ব্রিথ, এরকম করতেছে। মানে এমন কথাও কম বলে, কথা টথা বলতে পারে না। আম্মু একদমই ডিপেন্ডেন্ট হয়ে গেছেন একজনের উপরে, আম্মু কন্ডিশনটা এরকমই। তো আমি বলতে চাচ্ছিলাম, দেখেন আপনি হয়তো ভাবেন যে আরে আমার শান্তি নেই, সকাল থেকে একটার পর একটা ক্লাস। আমি তো এখানকার কি কোঅর্ডিনেটরটা, মানে আমি তো অ্যাডমিনিস্ট্রেটর এখানকার, আমি তো চাইলে আমার ক্লাস ক্যান্সেল করতে পারি। কিন্তু দেখেন আমারও এখানে রেসপন্সিবিলিটি, কোনো না কোনো জায়গায় আমিও এখানে বাধ্য এই কাজটা করতেছি। আমি ঘুমাই না ঘুমাই, আমার দুনিয়া উল্টায় যাক, আমাকে কিন্তু ক্লাসটা করাইতে হবে। হ্যাঁ, ট্রু, ইউনিভার্সিটি আমাকে অনেক ফ্লেক্সিবিলিটি দিয়েছে, অনেক 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 জায়গায় অনেক সাপোর্ট দিয়েছে, বাট ইট ডাজন্ট মিন আমাকে ক্লাস নিতে বন্ধ বলেছে। ঠিক আছে, আজকে যদি না নিতে পারো তুমি এটা মেকআপ না, বাট আমাকে তো করতে হবে। তো সবাই আসলে ওই যে ইকোনমিক অ্যাক্টিভিটি, এটা দেখতে পাচ্ছিলাম আন্ডারগ্রাউন্ডে যাক বা যেভাবেই হোক, ওই কাজগুলো করতে না আমরা বাধ্য। তো তাহলে এটাকে কিভাবে নিতে হবে, যখন এই যে আমি যেমন আজকে চিন্তা করলাম যে আমি সব কাজই করবো, আস্তে আস্তে আমার খুব মনটা খারাপ হচ্ছে, আমি কি কোনো কাজ ঠিক মতো করতে পারছি না, কত কিছু ভাবছি।
পরে চিন্তা করলাম আল্লাহ তাআলা যতক্ষণ সুযোগ দিচ্ছে আমি সবগুলো কাজের মধ্যে ব্যালেন্স আনার চেষ্টা করি। ক্লাস টাইমে প্রপারলি ক্লাস নেই, যখন আম্মুর কাছে থাকছে আম্মাকে প্রপারলি টেক কেয়ার করি। ইনশাআল্লাহ সবকিছু ভালো হবেন, তাই না? তো এই নাহলে আমার যে পরিমাণ জি ম্যাম, আজকে ইনশাল্লাহ। মেন্টাল কন্ডিশন যতটা খারাপ ছিল, মানে মানসিক অবস্থা খারাপ থাকলে তো পড়াতে পারবো না। সেখান থেকে হঠাৎ করে এই চিন্তাটা থেকে আমার মনটা ভালো হয়ে গেল। ভালো হওয়া মানে মনে হলো যে না ঠিক আছে আমি আজকে প্রপারলি ক্লাস নিতে পারবো। এভাবে চিন্তা করেন, তো তখন দেখবেন ভালো লাগবে। তো ক্লাস সকালে ট্রু। এখন আরো উইন্টার একটা ভাব চলে আসে। মর্নিং ক্লাস খুবই ডিফিকাল্ট। আমার এই যে কালকে 8:30 তে ক্লাস আছে আমি জানি কি কষ্ট ওদেরকে জাগায় তুলতে আমার। তো এইভাবে চিন্তা করে না যে এখান থেকে একটা নতুন কিছু শিখবো। যে আজকে অনেক কিছু শিখলেন যে বাসায় যে কাজ করতেছেন এটার একটা খুব বড় ভ্যালু আছে। এই বিশাল একটা ভ্যালু জিডিপি তে আসবে। না, আমি যদি একটা এক্সাম্পল দিতাম ম্যাম, আমি হচ্ছে কিছুদিন আগে আর কি বাবাকে বলছিলাম, কারণ আগে যখন করোনা ছিল না তখন তো বাইরে যেতাম, অনেক খরচ টরচ হতো, হুম, একটা হুম, ভালো অ্যামাউন্টের আর কি আমার পিছনে খরচ হতো। হুম, এখন তো মানে ওইভাবে বাইরে যাই না, বাসায় থাকি। তা আমি যদি এখন জব করতাম, আমি যদি মানে 10,000 টাকাও স্যালারি, সেটাতে এখন আর লাগছে না বাইরে যে যাচ্ছে, যেটা হুম, আমি আমার বাবাকে আর্ন করে দিচ্ছি না, যে 10,000 টাকা আমাকে দিতে হচ্ছে, হুম, হুম, হুম। তো এটা কি ম্যাম ইনকামের মধ্যে তার পড়ছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি যেটা বলেছেন এক্সাক্টলি। এখানে কিন্তু এই যে ধরেন আমরা অনেকেই বাইরে হ্যাং আউটে যেতাম বা আপনাকে একটা পকেট মানি দিতে হতো। এই টাকাটা তো সেভ হচ্ছে বাসার। এইটার কিন্তু মানে এটা আ ক্যালকুলেশন হয়তো আমরা ওইভাবে করতে পারছি না। বাট ইট হ্যাজ ভ্যালু অন দ্য জিডিপি। মানে এটাকে আমরা আন্ডারগ্রাউন্ড ইকোনমিতে নিয়ে আসছি। যে এই ভ্যালু গুলোকে আমি এড করতে পারছি না কিন্তু। বুঝতে পারছি? অ্যাড করতে এগুলো কিন্তু পারছি। এটা কিন্তু এই যে নিজের লাইফ দেখে দেখেন বুঝতে পেরেছেন। এটা কিন্তু এড হচ্ছে না। অথচ এটা কিন্তু একটা ভ্যালু আছে। বা আমরা এই যে আমি বলছিলাম যে লেজার টাইম, এটা তো আমরা আরো ভালোভাবে যে এই টাইমে আপনি বললেন যে মানে আমি একটা জব করতে পারতাম। আমি হয়তো জব অপরচুনিটিস পাচ্ছি না বিকজ অফ দিস প্যান্ডেমিক। বাংলাদেশে মানে আ অপ্রাতিষ্ঠানিক যে জব গুলো বলে এই ধরনের অনেক জব আছে যেটা আমরা করতে পারি চাইলে। স্টুডেন্ট লাইফ এর পাশাপাশি। আমি টিউশনির কথা বলতে পারি, কল সেন্টারের জব গুলো বা হচ্ছে গিয়ে ভলান্টারি ওয়ার্ক গুলো আমি এগুলো আনতে পারি। কিন্তু এগুলোর কোনটারই ভ্যালু কিন্তু এই যে টিউশনি আমি নিজে একটা সময় টিউশনি করাইতাম। ইভেন আমি টিউশনি করে যে সেলারি পেতাম, আ আমি আমি ফার্স্ট জবে যখন আমি ঢুকি তার থেকে আমি কম সেলারি পাইতাম। মানে ওই জবে আমি তার থেকে কম সেলারি পেতাম। আমি এটা বলতে চাচ্ছি। আমি টিউশনি করে এর থেকে বেশি আর্ন করতাম। তো ওই টাকাটা কি আমার জিডিপি তে এড হচ্ছে? না। বা ওই ভ্যালুটা কি জিডিপি তে আনার কোনো ওয়ে আছে? না। তো আনইনস্টিটিউশনাল এরকম কিছু কাজ থাকে যেটা আনা যায় না। তো ওইটাও কিন্তু আমার জিডিপির মধ্যে পড়ছে। আচ্ছা তাহলে কিন্তু তো ম্যাম হ্যাঁ বলেন। এই টিউশনের টাকা দিয়ে যে আমি জিনিসগুলো কিনতেছি ওইখানে তো হ্যাঁ, ঝামেলা তো এই ট্যাক্স জায়গায় অ্যাড করা স্যার। আছে। কথাটা আর কে বললেন? খুব, খুব সুন্দর চিন্তা। আচ্ছা আরেকটা কথা ওষুধ হচ্ছে ম্যাম, হ্যাঁ ইনকাম বলেন। ট্যাক্স যদি দেই হুম, তো আমি তাহলে প্রোডাক্ট কিনে ওইখানে আবার কেন ট্যাক্স দিচ্ছি? আচ্ছা। রোশান একটা খুব সুন্দর প্রশ্ন করেছে। এই কথাটা আসলে আমি ঘুরে পেঁচে উত্তর দেই নাই। আ কিসের জন্য আন্ডারগ্রাউন্ড ইকোনমিক এক্টিভিটিস টাকে আমরা এত ইম্পোর্টেন্স দিচ্ছি? বিকজ এই যে এইটা যে ওশান টিউশনি করাচ্ছে, টিউশনি করায় কিছু আইফোন কিনে ফেললো। এখন আইফোনের তো একটা ভ্যালু আছে। এখন আইফোনের ভ্যালুটা আছে তার মানে কি এই টাকাটা ইকোনমিতে এন্ট্রি করলো। এই ৳১,০০,০০০ ইকোনমিতে এন্ট্রি করলো কিন্তু এই টাকাটার সোর্স কি? ইটস আননোন। এইটাই হচ্ছে গিয়ে ব্লাক মানিতে চলে যায় বা আন্ডারগ্রাউন্ড ইকোনমিতে চলে যায়। আ তো এই কারণে যেহেতু এটার ইনকাম সোর্সটা নাই, এটাকে আন্ডারগ্রাউন্ড ইকোনমিক এক্টিভিটিস বলি। আর উনি প্রশ্ন করলেন যে, "ম্যাডাম আমি যখন প্রোডাক্ট কিনছি আমি তখন ওখানে কেন ভ্যাট দিচ্ছি?" এটা আসলে একেকটা দেশের রুলস অ্যান্ড রেগুলেশন এর উপর ডিপেন্ড করে। যেমন বাংলাদেশে এটাই হচ্ছে রুলস। ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট এর উপরে আপনাকে ভ্যাট দিতে হবে। সেটা যেকোনো ধরনের ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট হোক। এখন এই ভ্যাটটা আসলে এমন করা হয়েছে যে এটা সরাসরি কনজিউমারদের কাছ থেকে কালেক্ট করা হয়। এই কারণে আমরা এটা খুব বেশি ফিল করি যে আমরা দিচ্ছি। কিন্তু ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট ছাড়া কোনো প্রোডাক্ট এর উপর আমরা ভ্যাট দেই না। এটা সবচেয়ে ভালো আপনি ফিল করবেন আপনি যদি কোনো সুপার শপে গ্রোসারি করতে চান। ওখানে দেখবেন আপনি যখন ফ্রেশ কিছু কিনবেন, ফিশ, মিট মানে এগ্রি টাইপের প্রোডাক্ট যেটা ম্যানুফ্যাকচারিং না, বুঝতে পারছি? চাল জি কিনেন ম্যাম। দেখবেন ট্যাক্স দিতে হয় না। মানে ওটার সাথে কোনো ট্যাক্স মানে ভ্যাট থাকে না। ফ্রুটস কিনেন ভ্যাট থাকে না। কিন্তু ওই সেম ফ্রুটসটা যদি ও আপনাকে জুস বানায় সেল করে, জি ম্যাম, ও রেস্টুরেন্টে। ওইটার কিন্তু ভ্যাট চলে আসে। কিন্তু ওই ফ্রেশ ফ্রুটটা যখন আপনি কিনছেন ওটার ভ্যাট নাই। তো এটা ওই যে বলছেন যে ম্যাডাম কেন আমাকে একই মানে প্রোডাক্ট এর ভ্যাট দিতে হচ্ছে? ওইটা ওই দেশের মানে এটার ট্যাক্স পলিসি থাকে। মানে পলিসি যেটা আমরা এটা মানে আলাদা একটা কোর্স সাবজেক্টই আমরা পড়ে আসি। এটার নাম হচ্ছে ট্যাক্সেশন। হ্যাঁ?
তো ট্যাক্সেশনে এগুলাই দেখা যে ট্যাক্স কিভাবে করবে, প্রপোর্শনাল হবে, রিগ্রেসিভ হবে না প্রোগ্রেসিভ হবে, কি কি হবে, ট্যাক্স মানে পাবলিক ফাইন্যান্সের একটা বড় পার্ট। তো ট্যাক্সেশন এগুলোই দেখায়। তো এই জিনিসটা হচ্ছে কি যে এটা এক এক দেশের ট্যাক্সেশন পলিসিটা এক এক রকম হবে। বাংলাদেশের পলিসি হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টে তোমাকে ট্যাক্স দিতে হবে। এবং কেন করেছে এটা রিজন হচ্ছে আমরা খুবই মানে আনইন্টারেস্টেড বলা যায় যেটাকে, আনইন্টারেস্টেড বলে মানে উই আর নট ইন্টারেস্টেড টু পে ইনকাম ট্যাক্স। আমি চোর। মানে চোর না, মানে আমি নিজেই যেটা চিন্তা করি, আমার বছরে আমাকে যে পরিমাণ ইনকাম ট্যাক্স পে করতে হয়, আমাকে পে করতে হয় না, আমার স্যালারি থেকে অটো কেটে ফেলে। ইটস অলমোস্ট ওয়ান অফ মাই মানে 12-12টা স্যালারি পাই, 12টার মধ্যে একটা স্যালারি আমার চলে যায় হচ্ছে ইনকাম ট্যাক্স। তো যখন আমার এই ট্যাক্স রিটার্নের কাগজগুলো আসে তখন না আমার মনটা খারাপ হয় যে এই যে এতগুলো টাকা আমার কাছ থেকে গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স আকারে নিয়ে নিচ্ছে, এটার এগেনস্টে আমি কি সার্ভিস পাচ্ছি গভর্নমেন্টের কাছ থেকে? আমার তো কিছু এক্সপেকটেশন থাকবে না যে আমাকে, আমি ট্যাক্স দিচ্ছি তাহলে আমি কিছু সার্ভিস পাবো। আদৌ আমি কিছু পাচ্ছি? এই ক্রাইসিস এই ক্রাইসিসটা যখন আমার মনের মধ্যে ক্রিয়েট হচ্ছে তখন কি আমার ট্যাক্স দিতে ইচ্ছা করবে? আমাকে যদি ডিরেক্টলি হয়ে থাকতো তখন তো আমি দিতাম না। বুঝতে পারছি কাঞ্চন? জি কাঞ্চন মিস। মানে কিছু বলতে চাচ্ছিলেন? না আচ্ছা, সো ম্যাম এই কারণে এখানে হ্যাঁ হ্যাঁ বলেন ম্যাম বলেন। টিউশনের টাকাটা যে দিচ্ছে মানে যেমন একজন টিউশন করাচ্ছে তো তাকে যে টাকাটা দিচ্ছে ম্যাম এই টাকাটা তো হচ্ছে তার খরচের মধ্যেই পড়ছে, তো তার খরচটা তো ম্যাম জিডিপি তে অ্যাড হচ্ছে। এইখানে এই যে কমপ্লেক্সিটিটা মনে হয় আমি এখনো বুঝাতে পারি নাই। অর্থাৎ কোনো না কোনো সোর্স থেকে আপনার এই টাকাটা অ্যাড হচ্ছে জিডিপি তে, কিন্তু সোর্সটা মিসিং। বুঝাতে পারছি? জি ম্যাম, কারণ আচ্ছা যিনি আচ্ছা এখন আমাকে বুঝতে টাকাটা ওইটা- দিচ্ছেন হ্যাঁ উনি নিজেও তো ইনকাম ট্যাক্স দিয়ে এই টাকাটা হ্যাঁ, ওইটা আন্ডারগ্রাউন্ড ইকোনমি, এইটাকে আন্ডারগ্রাউন্ড ইকোনমিতে বলছে যে আমার ওইটা জন্য ম্যাম missing। সোর্সটা আর কি হয়ে যাচ্ছে। মানে আপনার যেগুলো কাছে অর্গানাইজেশনাল না ওগুলো আন্ডারগ্রাউন্ড। বা অর্গানাইজেশন, হ্যাঁ এটাও একটা প্রশ্ন মানে হতে পারে। আর একটা বিষয় যেটা হচ্ছে গিয়ে যে আমি কিন্তু একটু আগে গিফটের কথা বলছিলাম যে বাবা যখন আপনার বাবা আর্ন করে আনতেছে সেটা লিগ্যাল ওয়েতেই নিয়ে আসছে, বাট আপনাকে জাস্ট যখন টাকাটা দিয়ে দিল, এখন যদি আপনি এটাকে ট্যাক্স দেন তাহলে এটা ওই যে হোয়াইট মানি, না দিলে কিন্তু এটা ব্ল্যাক মানি হয়ে যাচ্ছে, মানে আন্ডারগ্রাউন্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস। কিন্তু আপনার সোর্সটা কিন্তু ইলিগাল না। মানে এই জন্যই আমি বলছিলাম যে আন্ডারগ্রাউন্ড ইকোনমিক অ্যাক্টিভিটিতে আমরা অনেক সময় ভাবি ইলিগাল না, ইলিগাল না কিন্তু লিগেলি, মানে কোনো কারণে কোনো পারপাস এটা ট্যাক্স দেই নাই, তখন এটা ইভেন মানে একদম লিগ্যাল আর্নিং ও ইলিগাল হয়ে যেতে পারে। যেমন আমি যে আর্ন করছি, আমি যদি কোনো কারণে 1 বছর ট্যাক্স রিটার্ন না দেই, which means আমার ইনকাম মানে আমি এই আর্নের যা ইয়া হবে এটা ইয়া হয়ে যাবে আন্ডারগ্রাউন্ড ইকোনমিক অ্যাক্টিভিটি, বিকজ এটার এই সোর্সের আননোন। এবং এই আননোন মানে কি, যখন ট্যাক্স দেওয়া হয় না তখন এটাকে সোর্সটা আননোন ধরা হয়, আননোন। এবং এটা দিয়ে তো আমি কেনাকাটা মানে আমি আমার লাইফস্টাইল মেনটেন করছি, মানে আমাকে সার্ভাইভ করার জন্য আমাকে যা যা পেমেন্ট করতে হচ্ছে সবই তো করছি। আমার হেলথ কেয়ারের জন্য করছি, আমার ক্লোথের জন্য করছি, আমার ফুডের জন্য করছি। তাহলে এই টাকাটা জিডিপি তে যাচ্ছে না, মানে ইকোনমিতে অ্যাড হচ্ছে, কিন্তু সোর্স আননোন, কোথা থেকে আর্ন হয়ে আসে এটা নাই। তখন এইগুলো আন্ডারগ্রাউন্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস। আরো আছে, আপনি আপনার বাসার মেইডকে স্যালারি দিচ্ছেন, ওকে ইনকাম ট্যাক্স দেয়? আপনার হেল্পিং হ্যান্ডকে স্যালারি দিচ্ছেন, এখন দেখা যেতে পারে আপনার হেল্পিং হ্যান্ডের আর্নিং আপনার থেকেও বেশি। আমি আমার হিসাবে আমার হেল্পিং হ্যান্ডের ইনকাম আমার থেকে বেশি, বুঝতে পেরেছেন? ও পার আওয়ারে যে আর্ন করে আমার থেকে বেশি, ঠিক আছে? তো মানে ও স্রেফ 1 ঘন্টা বাসায় আসে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে কাজ করে দিয়ে চলে যায়, মাসে প্রায় 5,000 টাকা পায়। আমি চিন্তা করলাম হায় হায় রে কি মজা, এরকম করে ও যদি মানে এবারেও আমার হিসাব, তো সে তো মানে ওর ইনকামটা আমার থেকেও বেশি। ও কি ট্যাক্স দিচ্ছে কিন্তু ও কি সোসাইটিতে সার্ভাইভ করছে না? জি বুঝতে ম্যাম। পারছি। তাহলে তো ও এটাই তো আন্ডারগ্রাউন্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে যাচ্ছে। তো এইভাবে চিন্তা করলে অনেক আন্ডারগ্রাউন্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস আমরা পাবো। এগুলা সবই লিমিটেশন অফ জিডিপি, যেগুলা আনা যাচ্ছে না। কেন আনা যাচ্ছে না? দেখা যাবে যে কোনো না কোনো জায়গায় আমরা আসলে হাত পা বাঁধা, সবাইকে সব সিটিজেনকে আসলে ট্যাক্স এর আন্ডারে আনা সম্ভব না, এবং আমাদের সেই উইলিংনেস থাকে না, এই কারণেই পসিবল হয় না। তো এই কারণেই হচ্ছে এটা আমরা পারি না। ওকে, এরপর আমরা চলে যাবো হচ্ছে আজকে চ্যাপ্টার 5-এ। এর পরের চ্যাপ্টারটা আমরা চ্যাপ্টার 4-এ ছিলাম, আমরা চ্যাপ্টার 5-এ যাবো, এবং এই চ্যাপ্টার পর্যন্তই হচ্ছে আমাদের ক্লাস টেস্টে থাকবে।
তো এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো, এটা হচ্ছে গিয়ে দেখেন আমরা প্রথমে দুইটা ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর অলরেডি পড়ে আসছি, একটা হচ্ছে গ্রোথ রেট আর একটা হচ্ছে জিডিপি আর একটা হচ্ছে গ্রোথ রেট। এই দুটো হচ্ছে ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর, মানে ওভারঅল ইকোনমিক নিয়ে জানাও যাবে এবং প্রেডিকশন করা যাবে। দোজ আর কল ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর। Then we're going to study about another two macroeconomic indicator. One is inflation, another one is unemployment. দেখেন আমি বললাম যে আমার ইনকাম কমে গেছে বা আমি আনএমপ্লয়েড, ডাজ ইট মিন বাংলাদেশের সব পিপলের ইনকাম কমে গেছে বা বাংলাদেশের সব মানুষ আনএমপ্লয়েড? আবার ধরেন আমি বললাম বাজারে চালের দাম বেড়ে গেছে, এখন দেখেন চালের দাম বেড়ে গেছে, এটা আমার জন্যও যেমন বেড়ে গেছে আপনার জন্যও বেড়ে গেছে। তো এই যে দেখেন আমি কিছু ফ্যাক্টর নিয়ে কথা বললাম, যে ফ্যাক্টর গুলো আমার আপনার সবার উপরে ইম্প্যাক্ট ফেলে, এই ফ্যাক্টর গুলোকে আমরা মানে ওভারঅল ইকোনমিতে ইম্প্যাক্ট ফেলে, এই ধরনের ফ্যাক্টর গুলোকে আমরা ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর বলে থাকি। আমার একটা খুব কমন কোশ্চেন থাকে, যেমন এরকম প্রশ্নই করি যে হোয়াই জিডিপি গ্রোথ রেট ইজ এ ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর। সিম্পল কথা, জিডিপি গ্রোথ রেটের ইম্প্যাক্ট যেমন আমার উপর আছে, আমাদের প্রাইম মিনিস্টারের উপরেও আছে, আপনার উপরেও আছে, ইভেন ধরেন হচ্ছে গিয়ে আপনার বাসায় যে হেল্পিং হ্যান্ড তার উপর আছে, যে ইভেন যে রিক্সা পুলার, আপনি আজকে যে রিক্সাতে রাইড নিয়েছেন সেই রিক্সা পুলারের উপরেও আছে, সবার উপরে আছে। তো যেই ইন্ডিকেটরে সবার উপরে একটা ওভারঅল ইকোনমি সবার উপরে ইম্প্যাক্ট ফেলে এবং যেটা থেকে আপনি ইন ফিউচার প্রেডিকশন করতেন যে কোন দিকে যাচ্ছে ওই দেশের ইকোনমি, দ্যাটস কল ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর। সো জিডিপি ইজ ওয়ান অফ দ্য ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর, গ্রোথ রেট ইজ ওয়ান অফ দ্য ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর। একইভাবে আনএমপ্লয়মেন্ট, দেখেন বেকারত্ব একজন দুইজনের উপর দিয়ে মেজার হয় না। যেমন বাংলাদেশে বলা হচ্ছে কারেন্ট আনএমপ্লয়মেন্ট রেটটা আমি জানি না, আই এম সরি, বাট কারেন্ট ইনফ্লেশন রেটটাকে বলছে এক্স্যাক্টলি, বলছে যে ইটস 5 আমি লাস্ট কত দেখলাম 43%, বলছে যে এটাই বলে এক্স্যাক্টলি ইনফ্লেশন রেট। ইনফ্লেশন মিনস ইনক্রিজ ইন এভারেজ প্রাইস লেভেল, বা মানে ওভারঅল যে একটা প্রাইস লেভেল বাড়ে পার্সেন্টাইলটাকে আমরা বলছি হচ্ছে কি ইনফ্লেশন। তো এখন চালের দাম যদি 5% বাড়ে, এটা আমার জন্য যেমন বাড়ছে, প্রাইম মিনিস্টারের জন্য বাড়ছে, আমার বাসার হেল্পিং হ্যান্ডের জন্য বাড়ছে, আমার ডক্টরের জন্য বাড়ছে, আমার টিচারের জন্য বাড়ছে, আমার স্টুডেন্টদের জন্য বাড়ছে, সবার উপরেই কিন্তু একটা ইম্প্যাক্ট হচ্ছে। তো এই ধরনের ইন্ডিকেটর গুলোকে আমরা বলি ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর, অ্যান্ড ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট ইজ ওয়ান অফ, মানে আমরা যে 4টা ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর পড়বো, 2টা পড়ে ফেলছে আর বাকি 2টা এখন এখানে আসবে। আচ্ছা, বিফোর স্টার্টিং দিস চ্যাপ্টার, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড। আমি দেখছি কিছু স্টুডেন্ট আমার কাছে মনে হচ্ছে যে দে হ্যাভ সাম কোশ্চেন, ফিল ফ্রি টু আস্ক মি, কোনো প্রবলেম না। আমাকে কোশ্চেন করলে, অনেকে আমার ক্লাসে নতুন তো হয়তো ভাবেন যে আমি রাগ করি, আমি আসলে রাগ করি। যদি কোনো জায়গায় মানে কনফিউজ, আগের চ্যাপ্টার থেকে কোশ্চেন করতে বলছেন? যে কোনো জায়গা থেকে, মানে যদি এতক্ষণ পর্যন্ত যা যা পড়ে আসে আপনার যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি। যে দীপু আনমিউট করেছিলেন, বলেন। পলিটিক্যাল ফ্রিডম এন্ড সোশ্যাল জাস্টিস, এই পয়েন্টটা আরেকবার। আচ্ছা, খুদেজা, উনাকেও আমি কয়েকবার দেখেছি আনমিউট করেছেন। খুদেজার কোনো প্রবলেম আছে বুঝতে কোনো জায়গায়? নো ম্যাম। আচ্ছা, লাস্ট যে পয়েন্ট আমরা পড়ছিলাম লিমিটেশন অফ রিয়েল জিডিপি, এটা ছিল হচ্ছে পলিটিক্যাল ফ্রিডম এন্ড সোশ্যাল জাস্টিস। সোশ্যাল জাস্টিসটা এটা বলছে যে অনেক সময় আমরা অনেক রাইট, মানে আমরা অ্যাজ এ সিটিজেন আমরা কিছু কি বলা যায় যে বেনিফিটস এনজয় করি, দোজ আর কল রাইটস, অর to survive in the society we are enjoying some benefits, those are called rights, যেমন rights to live, rights to education, rights to healthcare, rights to movement, rights to work, এগুলো হচ্ছে আমাদের সিভিল রাইটস, মানে এগুলো আমরা অ্যাজ এ নাগরিক আমরা এই অধিকারগুলো সবসময় পাওয়ার অধিকার রাখি, মানে এরকম একটা বিষয়। এখন আমি ধরে নিলাম দীপু আপনি কোনো কারণে রাইট টু ওয়ার্ক এনজয় করতে পারছেন না, আমি করতে পারছি আপনি করতে পারছেন না, তাহলে কি এটার একটা ভ্যালু আছে না? জি ম্যাম। মানে ভ্যালুটা বলতে বুঝেছি, দেখেন ধরেন আমি ধরে নিলাম আমার রাইট টু ওয়ার্ক এর ভ্যালু হচ্ছে 10 টাকা, তার মানে আপনার জন্য রাইট টু ওয়ার্ক এর ভ্যালু 10 টাকা। জি ম্যাম। এখন আপনি এবং আপনার মতো যারা যারা এই রাইট টু ওয়ার্কটা এনজয় করতে পারছেন না, দে আর লুজিং 10 টাকা ভ্যালুস। এই 10 টাকাটা কি আমার জিডিপি তে অ্যাড হচ্ছে? হলো না তো, না ম্যাম। ইজ এ লিমিটেশন। এটা হচ্ছিল যে সোশ্যাল জাস্টিস দিয়ে, মানে সোসাইটিতে তো মানে সমাজের জগৎ আমরা সবাই সমান, তারা সমান যদি সবাই হয়ে যাই
এই জায়গায় তো আমি এটা পেলাম না, তাহলে এখানে একটা আনস্টেবল সিচুয়েশন পেলাম। সেকেন্ড যেটা আমরা আসলাম সেটা হচ্ছে পলিটিক্যাল আনস্টেবিলিটির জন্য ইকোনমিতে অনেক ক্ষতি হয়। পলিটিক্যাল আনস্টেবিলিটির জন্য ইকোনমিতে যে ক্ষতি হয় সেই ভ্যালুটা আমরা অনেক সময় কি ওই ভ্যালুটা আসলে আমরা কখনোই জিডিপিতে অ্যাড করতে পারি না। যেমন এখন আমি বললাম যে আমাদের ধরেন এখন যে মানে যে রুলিং পার্টিটা আছে, ধরে নিলাম যে তারা তাদের পাওয়ার প্র্যাকটিস করার কারণে there is some corruption and we're losing some valuable resources for that purpose. তো এটার কিন্তু একটা ইম্প্যাক্ট আছে বা এটার একটা ইকোনমিক ভ্যালু আছে। এই ভ্যালুটা আমি আমার জিডিপিতে আনতে পারছি না। মানে আমি যে তাদের করাপশনের কারণে যে ভ্যালুটা লুজ করছি এটা আমি আমার জিডিপিতে আনতে পারলাম না। তো ওদের করাপশন ওরা করলো, আমার জিডিপিতে ক্ষতি, মানে আমার ইকোনমি ক্ষতিগ্রস্ত হলো, সেটা আমি আনতে পারলাম না। তাহলে এইটার যে একটা আনস্টেবিলিটি, এইটাকে আমি বলছি যে পলিটিক্যাল আনস্টেবিলিটি বা যে পলিটিক্যাল যে ইয়াটা বললাম ওইটার যে ভ্যালু যেটা সেটা আমাদের জিডিপিতে আসলে অ্যাড করা পসিবল হয় না। যেমন ধরেন আফগানিস্তান যেটা একটা আনস্টেবল সিচুয়েশন আছে, সেখান থেকে বলছি যে ওদের যদি একটা ইলেক্টেড গভর্নমেন্ট থাকতো, সেই ইলেক্টেড গভর্নমেন্ট যে পরিমাণ আর্ন করতো, ধরে নিচ্ছি যে এখন আনস্টেবল গভর্নমেন্ট থাকার কারণে ওরা সেই পরিমাণ ওদের ইকোনমিটা আর্ন করতে পারছে না, তাহলে এইটার একটা ভ্যালু আছে। সেই ভ্যালুটা যে জিডিপি দিয়ে আমরা পাবো সেটাই মানে এই ভ্যালুটা তো আমরা সেই জিডিপিতে আনতে পারলাম না। যে স্টেবল গভর্নমেন্ট থাকলে আমার ওর নাম কি আফগানিস্তান কি আর্ন করতো, আর আনস্টেবল গভর্নমেন্ট থাকার কারণে কি আর্নিংটা হারাচ্ছে, এটা তো জিডিপি ক্যালকুলেশনের সময় আসবে না। জিডিপি ক্যালকুলেশনের সময় জাস্ট আসবে যে হোয়াটস দ্য টোটাল আউটপুট অফ আফগানিস্তান ইকোনমি। ফর এক্সাম্পল আফগানিস্তানে এখন এগ্রি প্রোডাকশন ফল করেছে, রিসেন্ট একটা সার্ভেতে এরকম আসছে আফগানিস্তান ইজ মুভিং টু, এটাকে বলা হয় হচ্ছে কি স্টারভেশন, বা আরো মোর স্পেসিফিকলি যদি বলি ওদের এগ্রি প্রোডাকশন খুব ড্রাস্টিক্যালি ফল করেছে, এটা বিকজ অফ দা পলিটিক্যাল আনস্টেবিলিটি। তো এই যে এগ্রি প্রোডাকশন ফল করেছে এটার কারণে, এটা হলো হচ্ছে কি পলিটিক্যাল আনস্টেবিলিটির কারণে, এইটার ভ্যালুটা কিন্তু অ্যাড করার কোনো সুযোগ নাই। আমরা খালি ক্যালকুলেশন করবো কি যে গত বছর কতটুকু, ধরেন আফগানিস্তানে প্রচুর গম তৈরি হয়, তো গত বছর কতগুলো হুইট তৈরি হয়েছে আমরা শুধু ওইটা দেখবো, এই বছর কতটুকু তৈরি হলো। তো হয় নাই, ভ্যালু লুজ করেছে, কেন করেছে এটা ফ্যাক্টর না। তো এই যে পলিটিক্যাল আনস্টেবিলিটির কারণে যে কিছু প্রোডাকশন লুজ করলো, এটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে আমার, এটাকে বলা যায় যে সোশ্যাল জাস্টিস এন্ড পলিটিক্যাল আনরেস্ট। জি ম্যাম, বুঝছি। ওকে, এরপরে আমরা চ্যাপ্টার 5 এ যাই। তো চ্যাপ্টার 5 এ আসলে আমরা কি পড়বো? চ্যাপ্টার 5 এ ফার্স্ট উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য আনএমপ্লয়মেন্ট। সেকেন্ড আমরা যেটা পড়বো টাইপস অফ আনএমপ্লয়মেন্ট, দেন দেয়ার আর সাম ক্যালকুলেশন। এই চ্যাপ্টারও আমাদের কিছু ম্যাথমেটিক্যাল পার্ট থাকবে যেখানে আমরা ক্যালকুলেশন করবো এবং দেখবো যে আনএমপ্লয়মেন্ট জিনিসটা আসলেই কি, এখান থেকে আমরা সেটা জানবো। দেন ফাইনালি আমরা চলে যাব হচ্ছে গিয়ে কি জানি why unemployment is a problem for an economy, এটাতে যাব। দেন ফাইনালি আমরা পড়বো হচ্ছে গিয়ে আপনার ফাইনালি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে আপনার ইনফ্লেশন, এবং সেম থিং ইনফ্লেশন ক্যালকুলেশন করা শিখবো। এবং সেটা থেকে হচ্ছে মানে আমরা যেটাকে বলা যায় যে ইনফ্লেশন ক্যালকুলেশন করব, ইনফ্লেশন ক্যালকুলেশন করা থেকে আমরা হচ্ছে মানে ইনফ্লেশনটা ক্যালকুলেশন করব হচ্ছে গিয়ে থেকে সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এটা টোটালি একটা নিউ টার্ম আমাদের জন্য, ওখান থেকে আমরা এটা দেখবো। তো এইটাতেও আমাদের একটা ম্যাথমেটিক্যাল পোর্শন থাকবে। এবং যে দিন মানে এইটার আসলে দুইটাই মানে এই দুইটা চ্যাপ্টারই ফুল ম্যাথমেটিক্যাল বেসড, মানে আমরা লাস্ট যে চ্যাপ্টার পড়েছি ওইটা এবং এই চ্যাপ্টারটা, তো ম্যাথমেটিক্যাল পোর্শন কিছু থাকবে। ম্যাথমেটিক্যাল পোর্শন গুলো থেকে আমরা আসলে যেটা হবে যে আমরা কিন্তু এক্সামে আমাদের বেশ বড় একটা পোর্শন কভার করে আসবো, এটাই বলতে চাচ্ছিলাম। তো এটা আসলে কিছুটা ডিপেন্ড করে, আমি যদি দেখি যে আমার কাছে মনে হয় যে আমি ইনফ্লেশনটা এই মিডে রাখবো না, সেক্ষেত্রে অনেক সময় ইনফ্লেশনের পার্টটা বাদ রাখি, চ্যাপ্টার 5 এ ইনফ্লেশনটা বাদ রেখে আমরা অন্য একটা চ্যাপ্টার কভার করে আসি, পরবর্তীতে আমরা হচ্ছে গিয়ে ইনফ্লেশনটা ফাইনালে আমরা করি। এটা অনেক সময় করি, যেহেতু ম্যাথমেটিক্যাল পোর্শন বেশি হয়ে যায়, ফাইনালের জন্য কিছু অংশ রেখে যাই, এটা করি।
তো সেই ক্ষেত্রে আমরা তখন হচ্ছে গিয়ে পলিসি চলবে, মনিটারি পলিসি, ফিসকাল পলিসি, এরকম দুটো চ্যাপ্টার আছে আমাদের, ওই চ্যাপ্টার গুলোতে আমরা চলে যাবো। তো এটা আসলে ডিপেন্ড করবে, আমরা নেক্সট ক্লাসটা পরে আমরা এই ডিসিশনটাতে আমি আসবো যে আমি আসলে কতটুকু শেষ করবো, মানে ওয়েডনেসডে মর্নিং ক্লাসটার পরে আমি এসে ডিসিশন নিব যে আমি ইনফ্লেশনটা পড়াবো কি। তো প্রথমে আজকে আমরা চলে যাই তাহলে হোয়াট ইজ এমপ্লয়মেন্ট এন্ড আনএমপ্লয়মেন্ট। আমরা অনেকেই ভাবি যে আপনি মনে হয় আনএমপ্লয়েড, মানে আমি মানে আমার স্টুডেন্টদের মধ্যে একটা কমন কনসেপ্ট থাকে নিজেদেরকে আনএমপ্লয়েড চিন্তা করে, বাট আই এম সরি টু সে ইকোনমিক যে কন্ডিশন আছে অ্যাকর্ডিং টু দ্যাট ইউ আর নট অ্যান আনএমপ্লয়েড পারসন। ইকোনমিক যে ডেফিনেশন বলে সেটা অনুযায়ী কোনোভাবে আপনি আনএমপ্লয়েড না। শুনে তো খুশি হওয়ার কথা, আসেন দেখি কেন আপনি আনএমপ্লয়েড না। এটার জন্য আমার একটা সিম্পল একটা সিম্পল স্লাইড আছে, আবারও বলে দিচ্ছি স্লাইডটা আমি ক্লাস নেওয়ার জন্য বানিয়েছি, প্লিজ ডোন্ট স্টাডি ফ্রম দেয়ার। ম্যাম জিএনপি করাবেন না? জিএনপি ম্যাথ। জিএনপির ম্যাথ তো করিয়েছি স্যার, জিএনপি ক্যালকুলেশন করা শিখিয়েছি না? মিস করে ফেলছে। আচ্ছা ম্যাম তো আমি দেখলাম শুধু জিডিপি করালাম। বুঝি নেই স্যার আপনার কথা। ম্যাম বলছি তো শুধু জিডিপি করানো হয়েছে, জিএনপি তো ম্যাম। জিএনপির ম্যাথসই তো করাইলাম, জিএনপি রিয়েল মানে জিএনপি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, সরি ঠিক আছে। না না স্যার, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট তো এই চ্যাপ্টারেই নাই, আমরা এখানে পড়তে হচ্ছে শুধু জিডিপির উপরে। আপনি জিএনপি যেটা বলছেন, জিএনপি এই চ্যাপ্টারের মানে আপনার বইয়ে এই টপিকটা নাই। আচ্ছা, যারা বুঝতে Okay. পারছেন না, উনি হচ্ছেন গিয়ে আমরা পড়েছি হচ্ছে জিডিপি, জিডিপির বাংলা হচ্ছে মোট দেশজ উৎপাদন, আর উনি জানতে চাচ্ছে জিএনপি, ওইটা জিএনপিটা হচ্ছে গিয়ে মোট জাতীয় উৎপাদন, দুইটার মধ্যে ডিফারেন্স আছে। জিডিপিটা হচ্ছে গিয়ে একটা দেশে যারাই থাকুক, সেটা ওই যে আমি বলছিলাম যেটা, যে বাংলাদেশি হোক, বাংলাদেশের মধ্যে আছেন, ধর বাংলাদেশের জিডিপি ক্যালকুলেশনের সময় বাংলাদেশের এর মধ্যে বাংলাদেশি হোক চাইনিজ হোক যিনি থাকুক না কেন, তার যে কন্ট্রিবিউশন সেটা আমার জিডিপিতে আসবে। বাট শুধু বাংলাদেশি, সে বাংলাদেশে থাকুক, মিডল ইস্টে থাকুক, অস্ট্রেলিয়া থাকুক, ইউরোপে থাকুক, যেখানেই থাকুক, এই বাংলাদেশিরা মিলে যে প্রোডাকশনটা করবে সেটাকে আমরা জিএনপি তে আনবো। মানে জিএনপি মানে হচ্ছে একটা দেশের সিটিজেনরা যে একটা বছরে যে প্রোডাক্ট, গুডস এন্ড সার্ভিসেস তৈরি করে সেটার ভ্যালুটাকে বলে জিএনপি। আর জিডিপি বলে হচ্ছে কি একটা দেশের ভিতরে বা একটা স্পেসিফিক এরিয়ার মধ্যে সে দেশের সিটিজেন হোক বা অন্য দেশের সিটিজেন হোক, তাদের যে টোটাল কন্ট্রিবিউশন থাকে, দ্যাট মিনস দ্য টোটাল প্রোডাকশন অফ গুডস এন্ড সার্ভিসেস, সেটা হচ্ছে জিডিপি। তো জিএনপি আমরা আসলে এই বইয়েই নাই, এটা কভার করে না। জিএনপিটা পড়ায় হচ্ছে কি বাংলাতে, বাংলায় মানে হচ্ছে কি যারা ইকোনমিক্স ওই যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে আসেন এইচএসসি লেভেলে, ওখানে পড়ায় এটা। মানে আমি জিএনপি অনেক বড় বড় বইয়ে দেখছি যে জিএনপিটা আসলে ওইভাবে ফোকাস করে না। ওকে, তো চলে যাই আনএমপ্লয়মেন্ট। তো আমি একটু আগে বলছিলাম যে বাংলাদেশ, আমি বলবো যে আমার স্টুডেন্টরা আনএমপ্লয়েড না। তো কেন আনএমপ্লয়েড না সেটার জন্য দেখি কয়েকটা রিজন। তো আমি আনএমপ্লয়েড বলতে কয়েকটা কন্ডিশন বলবো, যখন এই কন্ডিশন গুলো ফুলফিল করে আসবো তখন আমি তাদেরকে আনএমপ্লয়েড বলবো। দেখবেন যে আমি এখন কতগুলো জায়গা হচ্ছে গিয়ে হাইলাইট করছি। তো আমি বললাম ইটস সিচুয়েশন, একটু ডিফারেন্ট কালার করি, তারপরে বলছি সামওয়ান অফ ওয়ার্কিং এজ, তারপরে বললাম ইজ নট এবল টু গেট এ জব বাট উড লাইক টু বি ফুল টাইম এমপ্লয়মেন্ট। আচ্ছা, দেখেন চারটা কন্ডিশন বললাম, চারটা কন্ডিশন অনেকটা এরকম। আমি বললাম যে আনএমপ্লয়মেন্ট ডিফাইন্ড অ্যাজ এ সিচুয়েশন where someone of working age is not able to get a job but would like to be in full time employment। অর্থাৎ বললাম যে আনএমপ্লয়মেন্ট এমনই একটা সিচুয়েশন যেখানে, আচ্ছা আগে এসে সিচুয়েশন বলতে কি বোঝাচ্ছে? সিচুয়েশন মিনস ইন দিস কেসেস ইউ হ্যাভ দ্য উইলিংনেস টু ডু দ্য জব, অর্থাৎ আপনার ইচ্ছা থাকতে হবে। আপনার ধরেন ইচ্ছা নাই, এখন অনেকে আপনাদের মধ্যে অনেকেই আছে দেখবেন যে জিজ্ঞাসা করলে বলবেন যে না আমার আসলে কাজ করার ইচ্ছা নেই, বিকজ আমার বাবার অনেক অ্যাসেট আছে, আমি জাস্ট আমার জানার ইচ্ছা, স্টাডি করার ইচ্ছা, আমি স্টাডি করছি, বাট ইন ফিউচার আমি কোনো জব করব না। যাদের এই ধরনের বিষয় আছে, অর্থাৎ হু ডাজন্ট হ্যাভ উইলিংনেস টু ডু এনি কাইন্ড অফ জব, দে আর নট আনএমপ্লয়েড। এরকম অনেকেই আছে যাদেরকে আপনি পাবেন, তো তাদেরকে কিন্তু আপনি অলরেডি সে একটা ক্রাইটেরিয়া ফুলফিল করলো না, তাতে তাকে আনএমপ্লয়েড বলতে পারবেন না।
ওকে, সেকেন্ড পজিশন বলছেন সামওয়ান অফ ওয়ার্কিং এজ। এইটা একটা বিষয়, ওয়ার্কিং এজ পপুলেশন বলে একটা বিষয় আছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড এটাকে ধরা হয় হচ্ছে কি 16 to 65 ইয়ার্স। ইকোনমিক্স ওয়াইজ 16 থেকে 65 বছরের মধ্যে যারা পড়েন তারা হচ্ছেন গিয়ে সামওয়ান ফ্রম ওয়ার্কিং এজ। এই এজের মধ্যে আমি যদি সে কাজ না পায় তখন তাকে আমি আনএমপ্লয়েড বলবো। বাট এটা ওয়ার্ল্ড ওয়াইড এরকম, বাংলাদেশের জন্য যদি যাই এটা হচ্ছে গিয়ে 18 to 59। বাংলাদেশে 18 নিচে আমরা কোনো কেউ কাজ করলে সেটাকে আমরা শিশু শ্রম ধরে নিই, আর 59 বছরে আমরা রিটায়ারমেন্টে যাই। বাংলাদেশের এই ওয়ার্কিং এজ পপুলেশনটা এরকম। তো আমরা ওয়ার্ল্ড ওয়াইডটাই ধরি, তো 16 to 65 টাকে আমরা ওয়ার্কিং এজ পপুলেশন ধরছি। তো এই রেঞ্জের মধ্যে যারা থাকবেন এবং তার যদি কাজ করার ইচ্ছা থাকে। আচ্ছা, এখন আপনি বললেন যে ম্যাডাম এই রেঞ্জের বাহিরে গেলে কি হয়? এই রেঞ্জের বাহিরে গেলে যে আমি বললাম, ধরেন এর নিচে হলে, বিলো হলে আমরা এটাকে বলি হচ্ছে কি চাইল্ড লেবার, এটাকেও ক্যালকুলেশন করা হয় না। তেমনি এর পরের টাইমটাকে আমরা বলি হচ্ছে রিটায়ারমেন্ট পিরিয়ড, ওই টাইমটাকেও আমরা আসলে কাউকে চিন্তা করি না যে সে কাজ করবে। ফর এক্সাম্পল, মাই মম, she is a senior citizen, my mom is 60 plus, her age is 61 around এরকম। এখন আম্মু বাংলাদেশের বেসিসে আম্মা কিন্তু এখন রিটায়ারমেন্ট এইজে আছে। তো আম্মু যে এখন কাজ করতে পারছে না, তার যে কোনো কন্ট্রিবিউশন নাই, আমি তাকে এই কারণে আনএমপ্লয়েড বলতে পারবো না, বিকজ she is not someone from working age. or like আমার নিস, সে বিলো 18 এখন, বা বিলো 16ই ধরি, বিলো 16 এখন, তাকে আমি কিন্তু হচ্ছে গিয়ে তাকে আমি আনএমপ্লয়েড বলতে পারবো না, কারণ সে এখন যদি কাজ করে থাকে, সে কাজ করে না, সে আমাকে সুন্দর পানি এনে দিচ্ছে, এটারও একটা ইকোনমিক ভ্যালু আছে, সেও কিন্তু কিছু কাজ করছে। তো তারপরে কিন্তু আমি তাকে আনএমপ্লয়েড বলতে পারবো না, বিকজ তার কন্ট্রিবিউশনটা কিন্তু ওই যে বলছি যে এটা মানে আমার ওয়ার্কিং এজের মধ্যেই পড়ছে না। তো কাউকে আনএমপ্লয়েড হতে হলে ডেফিনেটলি she or he must be on the working age, between the working age population. Okay, the third condition is doesn't not able to get a job. That means you have the willingness and you don't get a job. এই জবটা পাওয়ার কথাটা যেটা বলছে যে এই ক্ষেত্রে একটা টাইম ফ্রেম আমরা ধরি, অর্থাৎ আপনি 2 মাস, এই টাইমটাকে বলা হয় 2 মাস ধরে আপনি জব সার্চ করছেন, যখন আপনি পাচ্ছেন না তখন আপনাকে আনএমপ্লয়েড বলবো। সো আপনি ফ্রেশ গ্রাজুয়েট, আপনার আজকে ডিগ্রি কমপ্লিট হলো, আপনি কালকে আপনাকে আনএমপ্লয়েড বলতে পারবেন। আগে 2 মাস খুব উইলিংলি কাজ খুঁজবেন, তারপরে যদি না পান তখন আমি আপনাকে আনএমপ্লয়েড বলবো। ফাইনালি যেটা বলছে, would like to be in full time employment. Yes, if you are in part time in unemployment, একটু আগে ওই যে কেউ একজন আমাকে বলছিলেন যে আনইনস্টিটিউশনালাইজ যে ওয়ার্ক গুলো আছে ম্যাডাম, এগুলো সবই ওই যে আন্ডারগ্রাউন্ড ইকোনমিতে পড়ে। কে বলেছিলেন আমাকে এই কথাটা? ওইটা আমার তখন খুব ভালো লেগেছে, আমার মনে হয়েছে যে আমি এটা আনএমপ্লয়মেন্টের সময় নিয়ে আসবো। সো আনইনস্টিটিউশনালাইজ যে কাজগুলো আছে, সে ফর এক্সাম্পল আমি টিউশন করাচ্ছি, ইটস এ পার্ট টাইম জব, অর আমি কন্ট্রাকচুয়াল বেসিসে কোনো জায়গায় কাজ করছি, বা ভলেন্টিয়ারি কোনো কাজ করছি, এগুলো কোনোটাই ফুল টাইম জবের মধ্যে পড়ে না। তো এগুলো যদি আমি থাকি, আমি এগুলোতে এঙ্গেজ থাকি, তখন আমি আমাকে আনএমপ্লয়েড বলবো। যেমন আমি যদি এখন সাপোজ জব ছেড়ে আমি হচ্ছে গিয়ে কনসালটেন্সি শুরু করলাম, তো ইটস নট এ ফুল টাইম জব, তখন কিন্তু আমাকে আনএমপ্লয়েডই বলতে হবে, এরকম হচ্ছে বিষয়টা। তো তাহলে দেখেন, যখন এই 4টা কন্ডিশন ফুলফিল হবে তখন আমি কাউকে আনএমপ্লয়েড বলতে পারবো। যে মানে কন্ডিশন গুলো কি তাহলে? দ্যাট মিনস আই হ্যাভ দ্য উইলিংনেস টু ডু দ্য জব। সেকেন্ড থিং, I have to be on the I have to be between the working age population. Third is I am eagerly looking for the job for last 2 months, and the fourth one is I have to be on a full-time employment, not in part-time, contractual, or any kind of voluntary work. So according to that, স্যার আপনি আনএমপ্লয়েড না। কেন বলেন তো? Because still you're not in the situation to do the job. That means আপনার এখনো উইলিংনেস নাই। আরো আছে, উইলিংনেস এর সাথে এখানে আরেকটা ওয়ার্ড আনে, যেটা হচ্ছে স্কিল। কাজ করার জন্য যে স্কিলটা লাগবে সেটাই আপনার এখনো নাই। আপনি সেই স্কিলটা মানে অ্যাচিভ করার চেষ্টা করছেন, দ্যাটস আপনি স্টাডি করছেন। তাহলে কি আপনাকে আমি আনএমপ্লয়েড বলতে পারি? পারি না কিন্তু। কিন্তু আচ্ছা, ম্যাম হ্যাঁ বলেন বলেন বলেন। এইচএসসি যে চাকরিগুলো রিকোয়ারমেন্ট আছে, তো ওইটুকুর স্কিল তো আমাদের আছে। আচ্ছা, আপনার কি এইচএসসি পাস করা জব করার ইচ্ছা আছে?
ম্যাম আমি বলতে চাচ্ছিলাম যে যেমন ধরেন যে ডিফেন্সে যে কমিশনটা যায়, আপনার যদি ইচ্ছে থাকে, হ্যাঁ এখানে আপনাকে আমি তখন আনএমপ্লয়েড বলতে পারবো ওশান, যদি আপনার ইচ্ছেটা থাকতো, যে আপনার ইচ্ছা আছে এইচএসসি পাস যে জব ম্যাম গুলো পাওয়া যায় আপনি অনেক হচ্ছে সেটা ট্রাই করবেন, করতেছে কিন্তু পাচ্ছে না। তাহলে আমি তখন ওই তাকে আনএমপ্লয়েড বলে ফেলতে পারবো। জি বাট আপনার সেই জব করার ইচ্ছে নাই, আপনার সে জব করার ইচ্ছে নাই, আপনি হচ্ছেন গিয়ে সাপোজ গ্রাজুয়েট হয়ে কোনো জব করতে চান, সেক্ষেত্রে আপনাকে তো আমি আনএমপ্লয়েড বলতে পারি না। কন্ডিশন জি ফুলফিল না, কন্ডিশন গুলো সব ফুলফিল হয়ে আসে। যেমন ধরেন আমি আমার কথাই বলি, আমি যে জব করছি এটার জন্য আমাকে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে আসতে হতো উইথ এ গুড সিজিপিএ। তো আমার তো একটা জবের টার্গেট আছে না, মানে আমার উইলিংনেস তো তখন পর্যন্ত ক্রিয়েট হয় না, আমার উইলিংনেস যে জব গুলো করার জন্য ছিল সেটার জন্য আমার স্কিল অ্যাচিভ করতে, ততদিন পর্যন্ত আপনি আমাকে আনএমপ্লয়েড বলতে পারতেন। এই জন্য আমি জাস্ট আমার সিচুয়েশনটা আমি এক্সপ্লেন করলাম। এখন ধরেন আপনার যদি মনে হয় যে ইয়েস ইউ ওয়ান্ট টু বি আর্মি অফিসার, আপনার ওইটা উইলিংনেস, এইচএসসির পর আপনি এলিজিবিলিটি চলে আসে এবং আপনি চেষ্টা করছেন, ওই যে বললাম 2 মাস ধরে চেষ্টা করছেন, তখন আপনাকে আনএমপ্লয়েড বলতে হবে। তো আপনার ইচ্ছেই নাই। আমার ক্লাসে আপনি বললেন অনেকের থাকে, অনেকের কিন্তু ইচ্ছেও থাকে না ডিফেন্সে যাওয়ার, এই ধরনের মানে জি স্ট্রিক্ট ম্যাম। কোনো আনপ্রোডাক্টিভ নো ইনোভেশন টাইপের কোনো জবে যেতে চায় না। অনেকেরই থাকে, অনেকে কেন ম্যাক্সিমামেরই এইটাই ইন্টারেস্ট থাকে, তো আমি তাকে আনএমপ্লয়েড বলতে পারবো না। ওকে, তো তাহলে যেটা বলছিলাম যে তাহলে ওয়ার্কিং এজ এর মধ্যে আসলে লাস্ট যেটা বললাম যে ওই যে আপনাকে এগারলি জবটা সার্চ করতে হবে, ওই যে ওশানের কথা যেখানে আর একটা জায়গায় আমাদের কনফ্লিক্ট আসবে, যে ওই যে আমি তো জব সার্চ করছি না, ওই জবে আমি যাচ্ছি না, এইচএসসির পাশে অনেক জব আছে কিন্তু আমি কি সার্চ করছি না, তাহলে তো হইলো না। আরো যেটা হচ্ছে গিয়ে আই হ্যাভ টু বি ইন ফুল টাইম ওয়ার্ক। আমরা অনেকেই হয়তো পার্ট টাইম অনেক কাজ করে থাকি, টিউশনি করি, ভলেন্টারি কাজ করি, বা ওই যে বললাম যে কন্ট্রাকচুয়াল বেসিসে কোনো জায়গায় কাজ করি, এগুলা কোনোটাতেই আপনাকে আসলে ফুল টাইম কিছু না, তো এগুলাতেও আপনি আনএমপ্লয়েড যাবেন। তো এই যখন 4টা কন্ডিশন ফুলফিল হয়ে আসবে, এতগুলো কন্ডিশন ফুলফিল হওয়ার পর তাকে আমি আনএমপ্লয়েড বলে থাকি। এটা আরো একটু ক্লিয়ার হবে, আমরা একটা টেবিল দেখবো, সেখান থেকে আপনি আরো দেখতে পারবেন যে কেন আপনাকে আমি সহজে আনচট করে আনএমপ্লয়মেন্ট বলতে পারবো না। তাহলে এর অপোজিট সিনারিওটাকে এমপ্লয়মেন্ট। দ্যাট মিনস when a person has the situation, that means when a person is under the working age population doing some full-time work or getting some payment, so then that situation is called employment. আজকের আমরা যে লাস্ট যে টপিকটা পড়বো এটাও একটা ডিসট্রাকটিভ পার্ট, দ্যাট ইজ ওয়াই আনএমপ্লয়মেন্ট ইজ দ্য প্রবলেম ফর অ্যান ইকোনমি। এগেইন ফর দিস পোর্শন you can use any kind of open source or internet, মানে you can read any kind of open source and internet source for this, but it doesn't mean ওখান থেকে কপি পেস্ট করে লিখবেন, you can paraphrasing that, অর্থাৎ বুঝে ওখান থেকে নিজের মতো করে লিখতে পারবো। তো প্রথম কথা যেটা বলছে সেটা হচ্ছে, এখানে মাত্র 3টা পয়েন্ট বলেছে, অনেক পয়েন্ট হয়, এই জন্যই আমি বললাম যে এটার জন্য আমরা অনলাইন সোর্সে যাব। তো প্রথম যে পয়েন্টটা বলেছে দেখেন, বলেছে ফর আনএমপ্লয়মেন্ট ইট লস্ট ইনকাম এন্ড প্রোডাকশন। তো আমরা একটা খুব সিম্পল এক্সাম্পল দিয়ে ধরলাম বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, তো আমরা 18 কোটি মানুষ প্রতিদিন 1 টাকা করে আর্ন করি, তার মানে 18 কোটি মানুষের ইনকাম কত হবে? 18 ক্রো টাকা, জি ম্যাম। isn't it? এখন ধরলাম এই অর্ধেক মানুষ আনএমপ্লয়েড হয়ে গেল, মানে 9 কোটি মানুষের জব চলে গেল। এখন আর 9 কোটি মানুষের জব আছে, তাহলে এখন আমাদের ইনকাম কত টাকা হচ্ছে? 9 কোটি। 9 কোটি টাকা। তাহলে কি আমরা একটা সর্ট অফ ইনকাম লস করছি না? জি ম্যাম। তার মানে আনএমপ্লয়মেন্ট বাড়লে কিছু ইনকাম, ওই ইকোনমিতে কিছু ইনকাম হারায়, এটাই বোঝাচ্ছে। যেমন ইন পেন্ডেমিক অনেকেই জব লুজ করেছে, আমরা অনেকেই বুঝতে পারি না যে এটা কিভাবে ইনকামটা লস হয়। ওই যে বললাম টাইমের একটা ভ্যালু আছে, ওই সময় আপনি যে ইনকামটা করতে পারতেন সে পটেনশিয়াল ইনকামটা আপনি লুজ করছেন, ওটাই বলছে লস্ট অফ ইনকাম। এই জন্য এটা একটা সিম্পল এক্সাম্পল। একইভাবে লস্ট অফ প্রোডাকশন। এখন ধরলাম যে 18 কোটি মানুষ প্রত্যেকে পার ডে একটা করে পেন তৈরি করে, তাহলে প্রত্যেকদিন আমাদের প্রোডাকশন কতগুলো হবে? 18 কোটি পেন। প্রতিদিন 18 কোটি পেন আমাদের দেশে প্রোডাকশন হচ্ছে। এখন কোনো কারণে একই জিনিস, আনএমপ্লয়মেন্ট দেখা দিল, 9 কোটি মানুষের জব চলে গেল, তাহলে এখন পেন কয়টা তৈরি হচ্ছে? 9 কোটি। 9 কোটি। তাহলে প্রোডাকশন কি কিছু লস করলাম না? তো জি করোনার ম্যাম। সময় প্রচুর, আমি জাস্ট গার্মেন্টস ওয়ার্কার যদি এক্সাম্পল দিই, গার্মেন্টস ওয়ার্কার তাদের কি হয়েছিল, তারা জব লস করেছে। তো ধরে নিলাম আমাদের গার্মেন্টস ওয়ার্কার ছিল 5 লাখ, 5 লাখের মধ্যে 1 লাখের জব চলে গেছে, তাহলে 5 লাখ মানুষ যা প্রোডাকশন করতো 4 লাখ মানুষ কি একই সমান প্রোডাকশন করতে পারবে? নো ম্যাম।
তাহলে আনএমপ্লয়মেন্ট হলে প্রোডাকশন কিছুটা হলো আমরা হারাবো কোনোভাবেই। আমরা অনেক ক্ষেত্রে এটা ভেবে নিই, এই জন্যই বলে নিচ্ছি, অনেক ক্ষেত্রে আমরা ভাবি যে যারা কাজে আছেন তারা হয়তো সে প্রোডাকশনটা করে নিতে পারবে। এখন ধরেন গ্রিন বিজনেস স্কুলে দেয়ার আর 15 ফ্যাকাল্টি মেম্বার্স, 15 এর মধ্যে আমরা 15 মিলে প্রত্যেকে ধরেন পার ডে 3টা করে ক্লাস নিচ্ছি, তাহলে 15 ইন্টু 3 45 ক্লাসেস হচ্ছে। তাহলে এখন যদি 5 জন ফ্যাকাল্টি মেম্বার না থাকে, 10 জনকে দিয়ে কি প্রতিদিন 45 ক্লাসেস নেওয়া পসিবল? আমার হাইস্ট লিমিটই হচ্ছে পার ডে 3টা ক্লাস, নয় এর বেশি আমি নিতে পারবো না, কারণ টাইমেই কুলাবে না। সম্ভব? নো ম্যাম। বিষয়টা অনেকটা এরকম যে আনএমপ্লয়মেন্টটা বাড়লেই আমার প্রোডাকশন কিছু আমি লুজ করে ফেলছি, আমার কোনোভাবেই সে প্রোডাকশনটা গেইন করা সম্ভব না। আচ্ছা, তারপরে যেটা আসে লস্ট অফ হিউম্যান ক্যাপিটাল। হিউম্যান ক্যাপিটাল মিনস দ্য স্কিল ইউ হ্যাভ or the potential you have, the efficiency you have, that's called your human capital. আমরা একটা মেজরই পড়ি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সেম থিং, কিভাবে আপনার স্কিলটাকে ম্যানেজ করা যায়, দ্যাটস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। So when there is unemployment, or if the unemployment duration is really higher, it lost your human capital. How? For example, নিজের কথাই চিন্তা করেন, ধরেন আপনি টিউশনি করাচ্ছিলেন, এই প্যান্ডেমিকের কারণে আপনার টিউশনিটা চলে গেছে। তো যতদিন পড়াচ্ছিলেন, পড়ানোর একটা প্র্যাকটিস ছিল না, একটা চর্চা ছিল না আমাদের মধ্যে? না পড়াতে পড়াতে আমাদের মধ্যে কি হবে, চর্চাটা, আমরা এইভাবে বললাম চর্চাটা চলে গেছে, পারছি না, হচ্ছে না, হয় না আগের মতো। জি দেখেন এরকমই কিন্তু বলি আমরা। এর মানে এটা কি, আমার কিন্তু এমন কিছু না যে আমি একদম পড়ানো ভুলে গিয়েছি, কিন্তু আমার মধ্যে কনফিডেন্স লেভেলটা অনেকটা ফল করেছে, বা আমার হয়তোবা যেটা হচ্ছে যে আমি যতটা হচ্ছে গিয়ে বেটার করতে পারতাম, সে বেটারমেন্টটা চলে গেছে, এটা একেবারে লস্ট অফ হিউম্যান ক্যাপিটাল। যেমন এখানে এই জিনিসটা আমাদের দেশে আমাদের দেশ কেন, হোল ওয়ার্ল্ডে এটা হয়েছে। করোনার সময় অনেকে জব লুজ করেছে, এবং পরবর্তীতে যখন তারা জবে ব্যাক করে আসতে চেয়েছে, এখন যখন প্যান্ডেমিকটা আমরা অনেকটাই ওভারকাম করে আসছি, তখন দেখা যাচ্ছে সে মার্কেটে অনেকটা পিছিয়ে গেছে, কারণ এই 1-1.5 বছরের টেকনোলজি যতটা সাউন্ড হয়েছে, আপনি যদি তার সাথে অ্যাডাপ্ট না করতে পারেন, ইউ অলরেডি লস ইউর হিউম্যান ক্যাপিটাল। যেমন এই প্যান্ডেমিকের কারণে অনেকেই দেখবেন যে তারা জবটা লুজই করেছেন, হু আর নট সাউন্ড ইন কম্পিউটার লিটারেসি, or who are not sound in office word and others LMS, or আমি টিচারদের ক্ষেত্রে বলছি, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম যারা ভালো মতো মেইনটেইন করতে পারেন, লাইক গুগল ক্লাসরুম, গুগল মিট, জুম, আদার্স যে প্ল্যাটফর্ম গুলো ইউজ করে আমরা ক্লাস নিচ্ছি, যারা এগুলাতে লিটারেসি যাদের কম ছিল, তারা অনেকেই জব লুজ করেছে এটার কারণে। তো এটা কি হচ্ছে, আপনার স্কিল কমে যাচ্ছে, আপনার স্কিল কমার কারণে আপনি জব লুজ করছেন, তো এটা আনএমপ্লয়মেন্টের কারণে এই জিনিসটা খুব বেশি হয়। এটা নিয়ে আমরা আরো একটু ফার্দার ডিসকাস করব, এবং এই যে আমরা একটা ক্যাটাগরি দেখবো, একটা টেবিল দেখবো, যেখান থেকে আমরা দেখবো যে পপুলেশনটাকে আমরা কিভাবে ক্যাটাগরাইজ করি, আমরা এটা নেক্সট ক্লাসে চলে যাব। তো এখন হচ্ছে কি, একটু ওয়েট করেন, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিই, ঝটপট অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলবো, দেন ইউ ক্যান লিভ দ্য ক্লাস। আমি রেকর্ডিংটা পজ করে দিলাম।